সবার কি অবস্থা? অ্যাজ রিকোয়েস্টেড, অ্যাজ এক্সপেক্টেড অ্যান্ড অ্যাজ আই প্রমিসড যে জুলজি আলিম স্যারের ছক আমরা নিয়ে আসবো, চলে আসলাম। এবং এটা তোমাদের মেডিকেলের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে এই ছকগুলা। সো আমি একই সাথে আলিম স্যারের ছক সব সব স্যারেরই ছক আমি কমপ্লিট করবো এবং সব রাইটার সব সাবজেক্ট বলবো না, বায়োলজি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো আজকে দেখো তোমাদের প্রথমে চ্যাপ্টার ওয়াইজ আমি ডিভাইড করে ছকগুলো পড়াবো, বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমি লাস্ট থেকে স্টার্ট করবো, ঠিক আছে? চ্যাপ্টার 12 থেকে, কারণ শেষে দেখা যায় এই চ্যাপ্টারগুলো সবসময় শেষেই পড়া হয়, যার কারণে আর ওইভাবে এমফাসিস দেওয়া যায় না, ঠিক আছে? সো চলো শুরু করি, আর কোনো কথা না বলে আমি একটু লাস্টে চলে যাই। তোমাদেরকে আমি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দিছি, ঠিক আছে? ওকে, সো দেখি স্টার্ট করি। আচ্ছা, এখন অনেক ছক আছে, তোমরা ইনশাল্লাহ সব কিছু শিখতে পারবে এবং একটা পুরো ওভারভিউ হয়ে যাবে জুলজির উপর। ওকে, সো বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যাপ্টার 12, আমাদের চ্যাপ্টার 12টা কেমন লাগে সবার? যেমনই লাগুক পড়তে তো হবেই, তাই না? আচ্ছা, সো এখানে যা আমরা দেখতে পাচ্ছি শিক্ষালব্ধ আচরণ আর সহজাত আচরণ, তো এটা তো আমরা এমনিও বুঝি। এমনিও কি বুঝি যে একটা হচ্ছে অর্জিত, আমার সহজাত, যেটা মায়ের গর্ভ থেকে আমরা শিখে আসতেছি বা শিখে আসছি অলরেডি। আরেকটা হচ্ছে শিক্ষালব্ধ, শিখে নিতে হয়, ঠিক আছে? খেয়াল করি তাহলে প্রথমটা হচ্ছে শিখন, প্রচেষ্টা, অভিজ্ঞতার মাধ্যমে শিখে নিতে হয়, এটা হচ্ছে শিক্ষালব্ধ আচরণ। তাহলে আমার কি শিখন, শিখতে হবে, প্রচেষ্টা, চেষ্টার মাধ্যমে, এবং একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা কিন্তু লাগবে, এটা অর্জিত, দেখছো? আর সহজাত যেটা অনেকগুলো প্রতিবন্ধী ক্রিয়ার সৃষ্ট, সরল, পূর্ব অভিজ্ঞতা থেকে বিবর্জিত। পূর্ব অভিজ্ঞতা বিবর্জিত মানে কি আগে থেকে কোনো এক্সপিরিয়েন্স না, আমি শিক্ষাবিহীন, কোনো শিক্ষার দরকার নেই, এবং একটা বংশগত, বংশের পর বংশ এটা আসতেছে। যেমন তোমার যে বাচ্চা যে জন্মের পর কাঁদতে হবে, এটা কি শিখাই দিচ্ছে? এটা বংশের পর বংশ, তুমি জন্ম নিচ্ছে, তোমার বাচ্চা জন্ম নেবে, তোমার বাচ্চার বাচ্চা জন্ম নেবে, সবাই কিন্তু কান্নাই করবে প্রথমে, ঠিক আছে? ওরকম আর কি। এটি প্রজাতি সুনির্দিষ্ট নয়, শিক্ষালব্ধ। তোমাকে আমি একটা জিনিস শিখাচ্ছি, মানুষ শ্রেণী, মানুষ প্রজাতিটা পারে, কিন্তু বিড়ালকে সেই জিনিস শিখাবা সে কিন্তু পারবে না, তো এটা প্রজাতি সুনির্দিষ্ট না। এক এক প্রজাতি এক একভাবে ক্যাচ করবে, এটা প্রজাতি সুনির্দিষ্ট। মানে মানুষের বাচ্চারা কাঁদে জন্মের পর, বিড়ালের বাচ্চা কিন্তু কাঁদে না, বিড়ালের বাচ্চার চোখ ফুটে না, ঠিক আছে? এরকম দেখছো, প্রজাতি সুনির্দিষ্ট। মানুষের বাচ্চার আবার চোখ ফুটে, এরকম। এটা স্বভাবজাত নয়, স্বাভাবিক। শিক্ষালব্ধ, এটা সহজাত না, নামেই তো আছে সহজাত, স্বভাবজাত, তাই না? এটি জটিল প্রকৃতির, শিক্ষার মাধ্যমে অর্জিত করতে হয়, আর এটা তো অবশ্যই সরল এবং বংশগতির সাথে রিলেটেড। এই আচরণ সর্বদা অবশ্যই পরিবর্তনশীল। তুমি আজকে শিখাইলা, কিন্তু কালকে তোমার বাচ্চা পাকনামি করে বললো না, কি শিখাইতেছে, শিখবো না, তো এটা পরিবর্তনশীল। আর এটা পরিবর্তনশীল না মানে এটা জন্মগত, তো মানে এই যে জন্মের পর যে কাদাটা, এটা কারোর উপর ডিপেন্ড করে না, এটা সে কাঁদবেই, এটাই যে স্বাভাবিক, আনলেস সে বোবা হয়, ঠিক আছে? ওকে, অভিজ্ঞতার প্রয়োজন হয়। অভিজ্ঞতা, এই যে বারবার বলতেছি, এটা অভিজ্ঞতা ছাড়াই, এটা তো আসলেই সর্বদা অভিযোজনীয়, খাপ খাওয়াতে হয় এক একটা পরিবেশের সাথে, একটা পরিবেশ, এক একটা প্রজাতির সাথে, এটা অবশ্যই অভিযোজনীয়, ঠিক আছে? এটা তো মাথায় রাখতে হবে। আর এটা অবশ্যই অভিযোজনীয় মানে এটা মানে এটা কি বলছে, সর্বদা। আর এটা হচ্ছে সচরাচর, মানে দুইটাই অভিযোজনীয়, দুইটাই খাপ খাওয়ানোর একটা ব্যাপার আছে। মনে করো এটা আসলে এরকম যে ওই এক্সাম্পলটা দিই, বাচ্চা জন্মের পর কাঁদবে, কিন্তু ডক্টররা যদি বাচ্চার মুখটা চেপে ধরে থাকে, তাহলে কি সে কাঁদতে পারবে? তো এরকম ব্যাপারটা সচরাচর অভিযোজনীয়, কিন্তু মাঝখানে এটা আবার এরকম হলে বাচ্চা কিন্তু থেমে যাবে, যে আর কাঁদবে না, এটি ঠিক আছে? আর এটা সর্বদা অবশ্যই অ্যাডাপশনের ব্যাপার আছে। এটি সচরাচর উচ্চ শ্রেণীতে দেখা যায়, এটা সবখানেই, সব জায়গায়, এটা একদম বংশগত ভাই, এটা সবার মধ্যেই দেখা যাবে। আর এখানে কি পরস্পর অবশ্যই তুমি আজকে তোমার বাচ্চাকে এই একটা হ্যাবিট শিখালা, সেটা অবশ্যই নট নেসেসারি এটা বংশ পরম্পরা, এটা হবে, প্রদর্শিত হবে, তাই না? এটা অবশ্যই হতে থাকে। এই যে বাচ্চা কান্নার ব্যাপারটা, সবাই কাঁদছে, এরকম জন্মের পর সবাই কাঁদছে, সবাই দুর্বল থাকে, সবাই কাঁদে। তাহলে একটা আমাদের শেষ, ঠিক আছে? যেভাবে আমি দাগায় দাগায় পড়ালাম, তোদের পিডিএফটা আমি দাগানো অবস্থায় দিব, নেভার মাইন্ড, ঠিক আছে? তাহলে তোমরা কী করবা, দাগানোটাই তোমাদের পড়তে ইজি হবে। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো চ্যাপ্টার 12-এ আসবো। চ্যাপ্টার 12 কি জিনতত্ত্ব, তাই না? চ্যাপ্টার 11 হচ্ছে জিনতত্ত্ব, সেটা আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখো এটা তো ইজি। দেখো XXXY যেটা হচ্ছে মানুষের থাকে, এবং আরও কয়েকটা এক্সাম্পল মিস দিছে এখানে। তালাকুচা, এটা হবে তেলাকুচা মনে হয়, তেলাকুচা গাজা, আর মানুষ তো হবেই, তোমরা জানো। আর ড্রসোফিলাও হবে। ড্রসোফিলা তো মাছের থেকে একটু বেশি কিছু, ড্রসোফিলাকে আমি মানুষই মনে করি আসলে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এরপরেটা দেখো XXXO, যেখানে হচ্ছে পুরুষের একটা কম আছে, তার মনে হয় পুরুষের একটা কম কোথায়,
যত পোকা মাকড় ফড়িং এগুলাতে আছে, এই যে পোকা দেখছো কতগুলো পোকার ফড়িং, ইজি। ZZZW এটা কি? এটা হচ্ছে হেটেরোজাইগাস হচ্ছে এখানে স্ত্রী, হেটেরোজাইগাস হচ্ছে স্ত্রী, মানে হচ্ছে এইগুলা পুরুষ, পুরুষের সেম, আর ডিফারেন্ট হচ্ছে স্ত্রীতে। এখানে যেমন দুইটাই ডিফারেন্ট ছিল পুরুষে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখব ZW যেটাতে ডিফারেন্ট সেটা হচ্ছে পাখি, প্রজাপতি, কিছু মাছ। ওকে, আর মথ আর প্রজাপতিতে দেখা যায় যে নারীদের একটা কম থাকেই না, একটা থাকেই না, এই যে স্ত্রীদের জিরো, এটা জিরো বোঝায় ও না কিন্তু। ওকে, পারবা তোমরা, এগুলো ইজি। সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে এইগুলা, সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলা, ঠিক আছে? ওকে, তারপর দেখো এই যে এটা হচ্ছে 100টা স্টার, এতগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এতটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা শুরু করি। দেখো একটু, সেটা হচ্ছে প্রথমে শিখতে হবে যেটা তোমাদের বংশগত লিঙ্গ জড়িত সেক্স লিঙ্কড, সেটা হচ্ছে লাল সবুজ বনান্ধতা, হিমোফিলিয়া, ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি, রাতকানা, ফ্রাজাইল এক্স সিনড্রোম, টেস্টিকুলার ফেমিনাইজেশন, হাইপারট্রাইকোসিস, ডায়াবেটিস ইনসিপেটাস। তাহলে লাল সবুজ বনান্ধতা কি? লাল সবুজ বনান্ধতা এটা একটু দেখবা যে 0.5% মাত্র নারী, ঠিক আছে? আর হিমোফিলিয়া কি? রক্ততঞ্জন বিলম্বিত, অনেক ব্লিডিং হয়, ঠিক আছে? দেখবা টিথ ব্রাশ করতে গিয়ে দেখবা যে প্রচুর ব্লিডিং হইতেছে, বুঝছো, সব জায়গায়। তারপর মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হলে তো কোনো কথাই নেই, সাথে সাথে মারা যাবে, কারণ প্রচুর ব্লিডিং হবে, বুঝছো? আচ্ছা, তারপর দেখো ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, পেশি শক্ত হয়ে যায়, তো বোঝাই যায়, মাস্কুলার দিয়েই তো বোঝা যায় পেশি। আচ্ছা, রাতকানা তো বুঝো, ফ্রাজাইল এক্স সিনড্রোম, মানে যে টেস্টিকুলার ফেমিনাইজেশন, টেস্টিকল মানে হচ্ছে ছেলে, টেস্টিস কথাটা মানেই হচ্ছে ছেলে, যেটা আস্তে আস্তে মেয়ে হয়ে যাবে, ফেমিনাইজেশন, ফেমিন কথাটা মানেই মেয়ে। ওকে, হাইপারট্রাইকোসিস, হাইপার মানে বেশি, ট্রাইকোসিস মানে লোম, অতিরিক্ত ঘন ঘন লোম হয়ে যাবে। ডায়াবেটিস ইনসিপেটাসটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ইনসিপেটাস এটা হচ্ছে অস্বাভাবিক মূত্রত্যাগ। এটা কেন হয় এরকম? কারণ এডিএইচ কমে গেলে, এডিএইচ হরমোনটা কমে গেলে কি হয়? মূত্র অনেক পাতলা হয়ে যায় আর অস্বাভাবিক অনেক মূত্র ত্যাগ করতে থাকে, আর এটা হচ্ছে সেক্স লিঙ্কড। আচ্ছা, আর মেলিটাস কি? ডায়াবেটিস মেলিটাস, সেটা হচ্ছে তোমার ইনসুলিনের অভাবে, মানে শরীরে ইনসুলিন কমে গেল, তখন দেখা যায় তোমার এক্সটার্নালভাবে ইনসুলিন হরমোনটা অ্যাপ্লাই করে ডায়াবেটিস মেলিটাস রোগীকে স্বাভাবিক আনা যায়, এবং এটা সেক্স লিঙ্কড না। সেক্স লিঙ্কড আমি লিখে দিয়েছি উপরে, ইনসিপেটাসটা। ওকে, আর কি? ডায়াবেটিস টু হচ্ছে স্থূলতা, এরকম ডায়াবেটিস 2 এরকম থাকলে দেখা যায় যে জেনেটিক্যালি বাচ্চাও মোটা হয়, মা বাবা মোটা হলে বাচ্চাও মোটা হয়, জেনেটিক্স এটা, ঠিক আছে? তাহলে পারবা আমার বলতো কোনো প্রবলেম আছে কিনা? এগুলো তোমার প্রচুর প্যাচ লাগবে, লিখে দিলাম, প্রচুর প্যাচ লাগবে। তো এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 8টা ডিজিজের নাম কারেক্টলি এমসিকিউতে দাগানো। এগুলো প্রচুর আসছে, আমি নিজেই প্রচুর ভুল করছি, এই জন্য আমি এগুলো নিয়ে একটু ভয়ই পাই আসলে, কারণ আসলে প্যাচ লাগে অনেক, ঠিক আছে? যেমন পরীক্ষা একটা দিয়ে দিবে অ্যানিমিয়া কিন্তু কখনোই সেক্স লিঙ্ক না, রাদার হিমোফিলিয়া হচ্ছে সেক্স লিঙ্ক। ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, রাতকানা, এ দেখো বর্ণান্ধতাও যেমন আছে, রাতকানাও আছে, দুটোই চোখের প্রবলেম আছে। ফ্রাজাইল এক্স সিনড্রোম, টেস্টিকুলার ফেমিনাইজেশন, তারপর হাইপারট্রাইকোসিস, এটা মনে করবো এক্স টি মানে লাস্টের অক্ষরগুলা, আর ডায়াবেটিস ইনসিপেটাস নিয়ে আমি অনেক কথা বলছি। আচ্ছা, এবার আসো একটু যেগুলো লিঙ্গ জড়িত না কোনগুলো বলতো? যেগুলো অটোজোমাল, তাহলে সবচেয়ে আগে থ্যালাসেমিয়াটা পিক করবা। থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, বুঝতে পারছো? থ্যালাসেমিয়া কিন্তু কখনোই সেক্স লিঙ্কড না। যদি ইয়াত হয় তোমাদের রক্তশূন্যতা হলে, ঠিক আছে, তখন থ্যালাসেমিয়া হয়। সিকেল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, ডাউন সিনড্রোম, হাচিংটন ডিজিজ, পার্কিনসন ডিজিজ, এই 6টা ডিজিজের নামও মনে রাখতে হবে। প্রচুর প্যাচ লাগবে, আমি তোমাদেরকে বললাম। কোষে দেখে মনে হবে এগুলো সেক্স লিঙ্কড, ওগুলা দেখে মনে হবে কী রে ওগুলো তো সেক্স লিঙ্ক না, বুঝছো? এরকমই তো আমি বলবো, একদম এখন সময় থাকতে এখন একটু সময়ের মর্যাদা দাও, একটু বুঝো যে ডাউন সিনড্রোম, সিস্টিক ফাইব্রোসিস, সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া আর সিকেল সেল অ্যানিমিয়া একসাথে পড়বা, কারণ দুটোই রক্তশূন্যতা। প্রচণ্ড শরীর ব্যথা, হাত পা ফুলে যাওয়া, সিকেল সেল অ্যানিমিয়া মানে বুঝো? সিকেল সেল মানে হচ্ছে এইটা তো আরবিসি, কিন্তু আরবিসি সিকেল কাস্তের মতো এমন মোটা হয়ে যাবে,
মোটা হয়ে যাবে মানে কি হাত পা ফুলে যাবে, এই জিনিসটা মোটা হয় মানে কি তোমার বডি টডি সব ফুলে যাবে না। আর এখানে আছে হিমোগ্লোবিন তৈরি হয় না, বুঝছো কি ডেঞ্জারাস। রক্ত শূন্যতা, দুইটা কেসই রক্ত শূন্যতা। আচ্ছা তাহলে দুটো একসাথে পড়বা, লাস্টে দুটো ডিজিজ একসাথে পড়বা, একটা হচ্ছে হাচিংটন, একটা হচ্ছে পার্কিনসন। পার্কিনসন মানে হচ্ছে ভারসাম্য হারায় ফেলা, ব্রেনের প্রবলেম, এই যে অঙ্গ কাঁপুনি, ভারসাম্য, সমন্বয়হীনতা, বুঝতেছো? কাঁপুনি, ভারসাম্য, সমন্বয়হীনতা। আর হাচিংটন কি? হাচিংটন হচ্ছে অনিয়ন্ত্রিত কাঁপুনি ঝাঁকুনি, এই যে কাঁপুনি ঝাঁকুনি অঙ্গের, সেটা হচ্ছে হাচিংটন। আর পার্কিনসন হচ্ছে ব্রেনের, অঙ্গের কাঁপুনি, ভারসাম্য, ব্রেন মানেই ভারসাম্য, সমন্বয়হীনতা। ঠিক আছে, বলো। আমাদের ভারসাম্য রক্ষা করে দুইটা অঙ্গ, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে কান, বুঝছো? মানুষের কানের ওখানে মারলে দেখবা পড়ে যাবে, ভারসাম্য রাখতে পারে না বডির। আচ্ছা, সিস্টিক ফাইব্রোসিস কি? স্থায়ী ঘন কাশি। সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে স্থায়ী ঘন কাশি, ঘন মিউকাসযুক্ত কফ। ডাউন সিনড্রোম কি বলতো? মুখমণ্ডল চ্যাপ্টা, কান ছোট, গ্রীবা খাটো। মুখমণ্ডল চ্যাপ্টা, কান ছোট, গ্রীবা খাটো। তাহলে এই হচ্ছে ডাউন সিনড্রোম। তাহলে আমাকে বলো তো তোমাদের এই 6টা আর উপরের 8টা মুখস্থ হয়েছে কিনা? চলো দেখি আমরা একটু না বলে নাম দেখে বলার চেষ্টা করি। প্রথমে হচ্ছে এখানে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, আর এখানে হচ্ছে অটোজোমাল। তাহলে প্রথমটা দেখো সেক্স লিঙ্ক, যেটা হিমোফিলিয়া। তারপর দুইটা চোখের, একটা হচ্ছে রাতকানা, আর কি ছিল বলো তো? রাতকানা, আর ওই যে বর্ণান্ধ, লাল সবুজ বর্ণান্ধ। রাতকানা, বর্ণান্ধ, আর কি আছে বলো? ভুলে গেছি, সব ভুলে গেছি। আর হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন, তারপর ওই যে হাইপারট্রাইকোসিস, তারপর হচ্ছে আর কি ওই যে হাইপারট্রাইকোসিস, টেস্টিকুলার ফেমিনাইজেশন, আর একটা হচ্ছে ওই যে আমি যে বললাম TX, তার মানে এক্স সিনড্রোম একটা ছিল না, এক্স সিনড্রোম, ভুলে গেলাম, সিস্টিক এক্স সিনড্রোম মনে হয় নাকি একটা, যাই হোক TX আছে। যাই হোক 8টার মধ্যে আমি 5টা লিখতে পারছি। আর একটু দেখি এখানে একটু লেখা ট্রাই করি, 6, 7, 8 মনে করো, তোমরা মনে করো। হিমোফিলিয়া, আচ্ছা এখন মনে করতেছে না, আমি 5টা মনে করতে পারলাম। আর এখানে অটোজোমাল, দেখো অটোজোমাল হচ্ছে থ্যালাসিমিয়া সবচেয়ে আগে। তারপর আর কি? তারপর হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, তারপর আরও আছে হাচিংটন ডিজিজ। এরকম দুইটা ডিজিজ আছে, হাচিংটন আর পার্কিনসন ডিজিজ। 5 নাম্বার কি বলো? সিস্টিক ফাইব্রোসিস তো বললাম, আর কি আছে? আচ্ছা আর মনে পড়ে না। ও ডাউন সিনড্রোমটা মিস করছি, ডাউন সিনড্রোমটা মিস করছি। ডাউন সিনড্রোম হলে মুখমণ্ডল চ্যাপ্টা হয়ে যায়, এই দেখছো সব ছোটো ছোটো চ্যাপ্টা হয়ে যায়, খাটো হয়ে যায়। ডাউন সিনড্রোম কি জানো? এক্স 3টা, মানে এটা হচ্ছে 21 নম্বর ক্রোমোজোমের ফাংশন ডিসফাংশন হলে, 18 নম্বর ক্রোমোজোমে ডিসফাংশন হলে এটাকে বলা হয় অ্যাডওয়ার্ড, ঠিক আছে? আর 13 নম্বর ক্রোমোজোমে ডিসফাংশন হয়েছে সেটাকে বলা হয় পাটাও, বুঝছো? এরকম আর কি। যাই হোক 21 নম্বর ক্রোমোজোমে যদি XX এরকম এরকম কিছু একটা হয়, যাই হোক। তো এগুলো হচ্ছে আর কি। তো ডাউন সিনড্রোমটা মিস করছি, এখানে একটু লিখে দিই। আর এখানে তো আমি 8টা বলতেই পারিনি, সেই 8টা একটু দেখি। এই যে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, এটাই মিস করলাম। রাতকানা তো বলছি, ডায়াবেটিস ইনসিপিডাস মিস করছি। আর কি? এটা ফ্রাজাইল এক্স সিনড্রোম, টেস্টিকুলার ফেমিনাইজেশন, হাইপারট্রাইকোসিস, হিমোফিলিয়া। আচ্ছা তাহলে দেখি তো এখানে, এই যে হিমোফিলিয়া, রাতকানা, বর্ণান্ধ। ও আচ্ছা, এটা আরেকটা নাম্বার হবে, 6 নাম্বার। তাহলে 7 নাম্বার হচ্ছে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, আর এটা 8 নাম্বার হচ্ছে ওই যে ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস। ঠিক আছে, ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? তাহলে এটা আমাদের ডান। ওকে, তারপর কি? তারপর এটা তো আমি পড়াবোই না, খুবই ইজি, কারণ এগুলো আমি তোমাদেরকে একটা এফএমসির কোশ্চেন সলভ করার সময় বলছি ট্রিক্সটা, তাই না? মনে করো যে, মনে করো একটা নেই, প্যারেন্ট, মনে করো 2 নাম্বারটা, মাতা বাহক, পিতা স্বাভাবিক। তাহলে বলতো কীরকম হবে? পিতা যদি স্বাভাবিক হয়, কন্যাগুলো 100% স্বাভাবিক, বুঝছো? কিন্তু এখানে একটা কথা আছে, স্বাভাবিক বলতে আবার তো 2 ধরনের, একটা হচ্ছে একদম পিওর স্বাভাবিক, আর একটা হচ্ছে বাহক। এখন বাহক হবে কেন আমি বুঝলাম, কারণ মাতা তো বাহক, মাতার ইয়ে যাবে না, মাতার এই যে ইয়াগুলা, মাতার ক্রোমোজোমও তো যাবে, বুঝছো? মানে পিতাতে XY, মাতা XX। তাহলে এই দেখো, এই যে একটা কন্যা সন্তান আর একটা কন্যা সন্তান, তো দুইটাই মাতার X কিন্তু যাচ্ছে, বোঝা যায় আমার কথা? কন্যার জন্য। আর পুত্র চোখ বন্ধ করে বলা যায়, পুত্র এই মাতা বাহক মানে পুত্র, ড্যাম শিওর, 100% শিওর, পুত্র সব কী হবে বলো? পুত্র বর্ণান্ধ হবে, এবং তোমার 50%, 50-50, কারণ মাতার একটা X তো ঠিক আছে। দেখো মাতার এটা দেখি বোঝা যায়, খুবই ইজি। এই যে
এটা দেখে বোঝা যায় পুত্র একটা কী হবে, বর্ণান্ধ হবে। এটা দেখে বোঝা যায় পুত্র একটা স্বাভাবিক হবে। বুঝছো আমার কথাটা? পয়েন্ট বুঝছো নাকি একটু বলবা? আরেকটা দেখি, আরেকটা খুব ইজি, করা লাগে না। এটা দেখো, দেখো তো, পুত্র নিয়ে প্রথমে পুত্র নিয়ে কথা বলি। বাবা বর্ণান্ধ, মা বাহক, এখানে সবগুলা পুত্র হচ্ছে বর্ণান্ধ হবে। কিভাবে এত তাড়াতাড়ি বলতে পারলাম বলো? ঠিক আছে, কিভাবে? কারণ বাবার থেকে যেই এক্সটা আসতো, বাবার তো এই অবস্থা, তাহলে বাবার থেকে ওয়াই আসে, ইটস ওকে। মাতা বাহক মানে কি? আচ্ছা আমি একটু ভুল বলছি, সব পুত্র তো বর্ণান্ধ হবে না, কারণ দেখো মাতার একটা এক্স তো ঠিক আছে, তাহলে পুত্র হবে 50% বর্ণান্ধ, বাকিগুলো স্বাভাবিক। বুঝছো আমার পয়েন্টটা? বলো তো, কারণ এইটা তো স্বাভাবিক আছে, তার মানে পুত্র স্বাভাবিক, এইটা তো অস্বাভাবিক। বুঝছো? কারণ বাবা থেকে শুধু ওয়াই আসে, তো বাবা বাদ, পুত্রের সময় বাবা দেখবাই না। বুঝছো? আমি বলি সান বা পুত্র বের করা খুবই ইজি, খুব ইজি। ঠিক আছে? আর এমনিতে মেয়েদের কি হবে বলো তো? মেয়ে তো একটা বর্ণান্ধ হবে আর একটা বাহক হবে। দেখো তো কথাবার্তা মিলে কিনা, বুঝছে? যেমন আরেকটা নিই, মনে করো এটা নিই 3 নাম্বার। আচ্ছা, মা বর্ণান্ধ, খেয়াল করো, মা বর্ণান্ধ হলে পুত্র 100% বর্ণান্ধ। কেন? কারণ মায়ের 2টা এক্সই ডিফেক্ট, তাহলে পুত্রর 2টা এক্সই ডিফেক্ট। আর এখানে বাবার কি হবে বলো তো? বাবা এখানে 2টা মেয়েই বাহক হবে, 2টা মেয়েই বাহক হবে। বুঝছো? দেখো তো, 100% মেয়ে বাহক, 100% ছেলে বর্ণান্ধ। খুব ইজি, আশা করি তোমরা আমার ট্রিক্সটা বুঝতে পারলে। কিছুই না, মার জন্য ছেলে, বাবার জন্য মেয়ে, তাহলেই হয়। হিমোফিলিয়া খুবই ইজি, এটা তো আমার অনেক ইজি লাগে বলো তো। ও মাইনাস সবাইকে রক্ত দিতে পারবে, ও প্লাসও সবাইকে দিতে পারবে না, একটু ইয়া আছে, কারণ প্লাস দিতে পারে না নেগেটিভকে, কিন্তু নেগেটিভ খুব ইজি দিতে পারে, কারণ নেগেটিভের রেসাস ফ্যাক্টরটা নাই। ওকে, এটা খুবই সহজ। এবি প্লাস সবার থেকে দিতে পারে, খুব ইজিটা করবা। স্পার্মাটোজেনেসিস আর উজেনেসিস, খেয়াল করো, স্পার্মাটোজেনেসিস হচ্ছে শুক্রাশয় থেকে অসংখ্য শুক্রাণু সৃষ্টি হয়, আর ডিম্বাশয় থেকে অসংখ্য ডিম্বাণু। আর এখানে হচ্ছে স্পার্মাটোসাইটের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে কোনো বৃদ্ধি ঘটে না, এখানে কিন্তু বৃদ্ধি ঘটে। ও সাইটের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে অতিমাত্রায় বৃদ্ধি ঘটে, তার কারণে এত বড় হয়, এরকম বড় হয়ে যায়। ঠিক আছে, এরকম বড় একটা ডিম সাইজ হয়ে যায়। ওকে, ঠিক আছে, ওসাইটের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে অতিমাত্রায় বৃদ্ধি ঘটে। আর এখানে স্পার্মাটোসাইটের নিউক্লিয়াস সাইটোপ্লাজমে কোনো বৃদ্ধি ঘটে না। ঠিক আছে, পরীক্ষা হলে লজিক কাজ করে না, এখন থেকে একটু মুখস্থ করো। এতে একটি ডেপ্লয়েড প্রাইমারি, ও হ্যাঁ চারটা, এখানে মাত্র একটা বৃহৎ একটা, আর বাকি 3টা নষ্ট হয়ে যায়, ওগুলোকে পোলার বডি বলে। স্পার্মাটিড আকারে পরিবর্তিত হয়, স্পার্মাটিড, খেয়াল করো, লিখো, ও মা গো, সাইটোস্প্যাম শুরু, ও দিয়ে ও বাদাও, মা দিয়ে মাতৃকোষ, ও মা গো দিয়ে গনিয়া, সাইট মানে সাইট, স্প্যাম মানে স্পার্মাটিড, শুরু দিয়ে শুক্রাণু। তাহলে খেয়াল করতে হবে, এই সাইট হচ্ছে 2n, এই 2n থেকে n হয়, সেটা হচ্ছে স্পার্মাটিড, স্পার্মাটিড থেকে শুক্রাণু n হয়। তাহলে আমার কথা হচ্ছে 2টা n, খেয়াল করো 2টা n দেখতে পাও কিনা আমাকে জানাও। 2টা n, তো এখানে 2n, ঠিক আছে, 2n থেকে n স্পার্মাটিড, তারপর শুক্রাণু। বুঝছো? তাহলে ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে মডিফাই হয়, স্পার্মাটিডও n, শুক্রাণুও n, মডিফাই হয়। স্পার্মাটিড দেখতে এরকম, সেটা শুক্রাণু দেখতে এরকম, তাহলে কি মডিফাই হলো না? বেশ একটা হিউজ মডিফিকেশন হয়। তাহলে যে আকারে পরিবর্তিত হয়, অনেক সাইটোপ্লাজম বস্তু পরিত্যাগ করে এবং শুক্রাণুতে পরিণত হয়, এবং সাইজ এরকম হয়। আর উটি এরকম পরিবর্তিত হয় না, যেমন গোল ডিম্বাকার ওরকমই থাকে, কিন্তু অনেক বস্তুর সংশ্লেষণ হয়। আচ্ছা, এই যে শুক্রাণুর মস্তকের সামনে অ্যাক্রোজোম সৃষ্টি হয়, কোনো আবরণী থাকে না, মানে এই যে এখানে তোমার ইয়াটা নিউক্লিয়াস, আর এই উপরে অ্যাক্রোজোম। উজেন্সে অ্যাক্রোজোম সৃষ্টি হয় না, চারিদিকে মুখ্য গৌণ আবরণী সৃষ্টি হয়। দেখছো, মুখ্য গৌণ, এখানে কিন্তু আবরণীর নামগুলো শিখতে হবে। সি দিয়ে একটা নাম ছিল, ভুলে গেছি, কর্পোরা কি যেন একটা, যাই হোক, ওই আবরণী ওই পেজটা তোমরা পড়বা। ঠিক আছে, ডিম্বাণু রিলেটেড একটা পেজ ছিল। আর জিনিসে অ্যাক্রোজোম সৃষ্টি হয় না। ঠিক আছে, এগুলো খুব ইজি জিনিস আমার কাছে লাগে। এই অ্যাক্রোজোমটা সৃষ্টি করে হচ্ছে কে বলো? গলগি বডি। ওকে, ডারউইনিজমের আর ল্যামার্কিজমের মধ্যে তুলনা, ডারউইনিজম আর ল্যামার্কিজমের মধ্যে তুলনা। আসো আমরা একটু তুলনা করি, দেখি। ওকে, দেখো ডারউইনিজম আর ল্যামার্কিজমের মধ্যে তুলনা। তাহলে ডারউইনিজমের
না, প্রথমে ল্যামার্কিজম থাকলে অর্জিত বৈশিষ্ট্যের কথাটা থাকবে, মানে অর্জিত কথাটা ল্যামার্কিজমে থাকবেই, যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমের মতবাদ। ঠিক আছে, দেখো এই যে এখন মনে হয় দেখা যাবে ক্লিয়ারলি যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম মতবাদ কে দিছে? ল্যামার্কিজম। আর প্রাকৃতিক নির্বাচন কথাটা, এই মতবাদ ন্যাচারাল সিলেকশন থিওরি কথাটা থাকলেই ডারউইনিজম। এখানে হচ্ছে ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, মানে অর্জিত ক্যারেক্টার বা বৈশিষ্ট্যগুলার বংশানুক্রম বা ইনহেরিটেন্স। প্রকাশকাল 1809 সাল, এটা হচ্ছে 1859 সাল। এই প্রকাশকালগুলো শিখতে হবে, ঠিক আছে? আর বইয়ের নাম মাস্ট, সেটা হচ্ছে ফিলোসফিক জুফিলিক, আর এটা হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই যে ন্যাচারাল সিলেকশন কথাটা আছে, তারপর এটা ডারউইনিজম। আর জুফিলিক এই কথাটা থাকলে ল্যামার্কিজম। মূল প্রতিপাদ্য একটু খেয়াল করবা, মূল প্রতিপাদ্যটা। সো দেখো যেটা বলছি যে মতবাদ, এটা হচ্ছে যান্ত্রিক মতবাদ, এটা হচ্ছে বৈজ্ঞানিক মতবাদ। ঠিক আছে, এখন এখানে যে মূল প্রতিপাদ্যগুলো একটু দেখবা। মূল প্রতিপাদ্য কীরকম হতে পারে, সেটা হচ্ছে ক্রমাগত পরিবর্তনের ধারা। এখানে একটু সিরিয়ালটা সিকোয়েন্সটা মেনটেন করবা। যেমন অর্জিতটা হচ্ছে 4 নাম্বার, তারপর এখানে আরও কি আছে বলো তো, এই যে ব্যবহার অব্যবহার, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে 3 নাম্বার। সো দেখো ব্যবহার অব্যবহার কিন্তু 3 নাম্বারে আসতেছে। আর তারপর প্রয়োজনীয় অঙ্গ সৃষ্টি, মানে বৃদ্ধি, বৃদ্ধি কথাটা তোমার 1 নাম্বারে, মানে সিরিয়ালটা একটু দেখবো, বইয়ের সিরিয়ালটা ওয়াইজ বলতেছি। আর 2 নাম্বার হচ্ছে প্রয়োজনীয় নতুন অঙ্গ সৃষ্টি, এটা হচ্ছে 2 নাম্বার, খেয়াল করো, এটা হচ্ছে 2 নাম্বার, বুঝছো? একটু সিরিয়াল করে দিলাম। এরপর মূল প্রতিপাদ্য ডারউইনে হচ্ছে প্রকরণ, গুণোত্তর হারে সংখ্যা বৃদ্ধি, জীবন সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন। এগুলো সিরিয়ালই আছে, খুব সুন্দর করে পড়তে হবে। দেখবা প্রকরণটা দিয়ে দিল, তুমি হয়ে গেলা কনফিউজ যে এটা ল্যামার্ক নাকি ডারউইন। গুণোত্তর হারে সংখ্যা বৃদ্ধি, এই যে দেখো এখানেও সংখ্যা বৃদ্ধি আছে, এখানেও কিন্তু বৃদ্ধি আছে, কিন্তু এটা হচ্ছে গুণোত্তর হারে, একটু খেয়াল করতে হবে। জীবন সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন, এগুলো সবই গোস ফর ডারউইনিজম। ঠিক আছে, ওকে, তাহলে বুঝছো আশা করি। আমি এটা একটু আরেকবার পড়বো কিনা, যে ক্রমাগত পরিবর্তনের ধারা, এটা কিন্তু মানে ক্রমাগত, মানে পরিবর্তনটা ক্রমাগত হয়, এই কথাটা তোমার ল্যামার্ক বলতে চাইছে। প্রয়োজনে নতুন অঙ্গের সৃষ্টি, নতুন অঙ্গের সৃষ্টি প্রয়োজনে করতে পারে, বা তুমি যদি অঙ্গ ইউজ না করলে অঙ্গ বিলুপ্ত হয়ে যাবে, উনি এগুলা বলছে। অর্জিত গুণের বংশানুক্রম, এটা তো অর্জিত ওয়ার্ডটা থাকলে আমরা বলছি ল্যামার্ক। দৈহিক পরিবর্তন, পরিবেশের সাথে পরিবর্তনের জীবের সক্রিয় প্রচেষ্টা। দেখো ওই যে জিরাফের এক্সাম্পলটা, জিরাফ সক্রিয় প্রচেষ্টা করছে, তার গলা উঁচু করে করে খাইছে এবং পরবর্তীতে তার নাকি গলা বড় হয়ে গেছে, দৈহিক পরিবর্তন। আর এখানে জীবন সংগ্রামে যে টিকে থাকবে তারই দৈহিক নানা কারণে এরকম আর কি, মানে জীবন সংগ্রামে টিকে থাকা মানে কি, একটা কাক আর একটা পোকা, তো পোকাটাকে তো কাক খেয়ে ফেলতেছে, দিন শেষে দেখা যাবে পোকা বিলুপ্ত, কাক জয়ী, ফিটেস্ট। ঠিক আছে, এই যে কেবল জীবন সংগ্রামে জয়ী হয়ে বেঁচে থাকা, অন্যরা বিলুপ্ত হয়ে যায়, ঠিক যেটা আর কি কাকের সাথে হইলো, যে কাক বেঁচে আছে কিন্তু ওই পোকামাকড়গুলো আর বেঁচে নেই পরবর্তীতে, এরকম দেখা গেছে। আর এখানে হচ্ছে প্রকৃতির সাথে খাপ খাইয়ে বেঁচে থাকতে হবে, যে পারবে এনভায়রনমেন্টে, যেমন ডাইনোসর পারে নাই, এত এত গরম বা কোল্ড ওয়েদার ছিল, তারা পারে নাই, বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে এটি বিজ্ঞানী হলে অনাদৃত ও পরিত্যক্ত। ঠিক আছে, এবং বর্তমানে এটি বিজ্ঞানী মহলে সমাদৃত, গ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে এটা বুঝছো, এটা একটু টাইম দিলাম, এটা পড়াইলাম। এবার আসো, এই চ্যাপ্টারটা একটু হার্ড, আমি বলবো এই চ্যাপ্টারটা একটু হার্ড, তা আবার শর্ট সিলেবাসের বাইরের একটা চ্যাপ্টার। দেখা যাক। নন স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা আর হচ্ছে স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা। নন স্পেসিফিক মানে হচ্ছে তোমার ত্বকের মধ্যে ব্যাকটেরিয়া আসুক, যেই আসুক, ত্বক ঢুকতে দিবে না। এটা হচ্ছে ত্বক যতটুকু পারে, মানে প্রথম প্রতিরক্ষা স্তর যতটুকু সে পারে, বা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরও একই, যে নন স্পেসিফিক, এখানে যেই আসুক, একটা ভালো কিছু ঢুকতে চাইলে সে ঢুকতে দিবে না, তার জন্য সবাই শত্রু। কিন্তু স্পেসিফিক প্রতিরক্ষা স্তর হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর, যেটা কি করে বলো তো, বেছে বেছে স্পেসিফিক, মানে ওদের জন্য প্রতিটার জন্য নিজস্ব আলাদা আলাদা ইয়া থাকে, যে ও আচ্ছা ও আসছে ঢুকতে দিব না, ভালো হলে ঢুকতে দিব, মানে বুঝে আর কি। ঠিক আছে, তাই তৃতীয় প্রতিরক্ষা স্তরে। সো প্রথম প্রতিরক্ষা স্তরে কি কি আছে খেয়াল করবা, যেগুলো সব বাহির থেকে দেখা যায়। লোম, ত্বক, সিলিয়া হচ্ছে এই যে নাকে সিলিয়া আছে আমাদের, জানো তো, নাকে সিলিয়া আছে না, তো এরকম আর কি। আচ্ছা, কানের লোম, অশ্রু, শ্লেষা, প্লালা, পাকস্থলীর অ্যাসিড, এটা যদিও ভেতরে, কিন্তু তোমার এটা সিলোমে, মানে বডির একদম ভেতরে হলো, একদম বডির একদম প্যারাইটাল রিজিয়নে। রেচন, জননাঙ্গের অ্যাসিড, এটা হচ্ছে জনিতে ল্যাকটিক অ্যাসিড থাকে, সেটা। মলত্যাগ ও বমি। তাহলে এই 9টা আমাকে বলো তো পারা যাবে কিনা। কিছু কিছু পারা যায়, তোমরা অনেকে মলত্যাগ বমি এগুলো পারো না, এগুলো কিন্তু বাহিরে, এই বমি করে দিচ্ছে আমরা, এটা কীরকম, এটা হচ্ছে একটা প্রতিরক্ষার আন্ডারেই পড়ে। যখন বমি করবে তখন মানুষ বুঝবে যে আচ্ছা সামথিং রং, হ্যাঁ, এটা একটা সিমটমস হিসেবে কাজ করে বমি, মলত্যাগ, মাইক্রোবায়োম,
ঠিক আছে, এই কাজগুলো নিচেরগুলো রেচন রঙের অ্যাসিড, পাকস্থলীর অ্যাসিড, এগুলো একটু তোমাদের প্যাচ লাগে আমি দেখেছি। আর অশ্রু শেষা লালা ইজি, কারণ লালা এগুলো সব বহিস্থ আমরা দেখতে পাচ্ছি। কানের লোম, সিলিয়া, লোম, ত্বক। আচ্ছা, তাহলে 2বার লোম আছে, এটা একটু খেয়াল করবা। এবার আসো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে সব রক্তের সাথে রিলেটেড, সব ব্লাড রিলেটেড। ওকে, সব ব্লাড রিলেটেড। ওকে, তাহলে দেখো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে ফ্যাগোসাইটোসিস। খেয়াল করো, ফ্যাগোসাইটোসিস, এটা ব্লাডের সাথে রিলেটেড। ন্যাচারাল কিলার কোষ, কমপ্লিমেন্ট তন্ত্র, সাইটোকাইন্স, ইন্টারফেরন, অ্যাকিউট ফেস প্রোটিন, প্রদাহ, জ্বর, রক্ততন্ত্র। দেখো তাহলে এটা কীভাবে মনে রাখবা, পিকনিক, পিকনিক, এবং এটা সব ব্লাডের সাথে রিলেটেড। ওকে, পিকনিকের পি দিয়ে হয় ফ্যাগোসাইটোসিস, আই দিয়ে হচ্ছে ইন্টারফেরন, সি দিয়ে কমপ্লিমেন্ট সিস্টেম বা সাইটোকাইন্স আর কমপ্লিমেন্ট সিস্টেম দুইটা, এন দিয়ে ন্যাচারাল কিলার সেল, আর এখানে অ্যাকিউট ফেজ প্রোটিন, ফেজ প্রোটিনের এই পিটা নিবে। আচ্ছা, তারপর কি, আই দিয়ে এই যে ইনফ্লামেশন, প্রদাহ, আর পিকনিক ফিভার, এটা ছিল পিকনিক ফিভার, এই ফিভার থেকে জ্বর, রক্ততঞ্চন মানে কি, ক্লটিং, ব্লাড ক্লট, এই যে পিকনিকের সি, ব্লাড ক্লট। ক্লিয়ার হয়েছে? সব পিকনিক ফিভার দিয়ে পারবা। তৃতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে এই যে লিম্ফোসাইটস, অ্যান্টিবডি, স্মৃতিকোষ। এই স্মৃতিকোষ, অ্যান্টিবডি হচ্ছে বি সেলটা, হ্যাঁ, তারপর লিম্ফোসাইটস, এই অবস্থা। ঠিক আছে, তাহলে খুব ইজি পড়বা। এবার আসো পার্থক্য, সহজাত আর অর্জিতর মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, তাহলে দেখো প্রথমটা হচ্ছে অনাক্রমতা প্রদায়ী উপাদান। অনাক্রমতা প্রদায়ী উপাদান হচ্ছে জিন ঘটিত বা শারীরবৃত্তীয়, জিন ঘটিত বা শারীরবৃত্তীয়। আর এটা হচ্ছে অ্যান্টিজেন প্রণোদিত পূর্বঘটিত অ্যান্টিবডি। ঠিক আছে, তো দেখো সহজাত অনাক্রম্যতা যেটা হচ্ছে প্রথম দুইটা, মানে এই যে প্রথম দুইটা 1 আর 2, অর্জিত কোনটা, 3 নাম্বার। ঠিক আছে, তাহলে একটু দেখি আমরা। সেটা হচ্ছে অনাক্রম্যতা প্রদায়ী উপাদান জিন ঘটিত বা শারীরবৃত্ত, জিন ঘটিত মানে যেটা মানে জেনেটিক্যালি আসতেছে, 1 আর 2nd আর 1st প্রতিরক্ষা স্তর। অ্যান্টিজেন প্রণোদিত বা পূর্বঘটিত অ্যান্টিবডি। অ্যান্টিজেন প্রণোদিত মানে কি, শরীরে কোনো একটা অ্যান্টিজেন আসবে তখন অ্যান্টিবডিগুলো চাঙ্গা হবে, তালা চাবি। আর পূর্বঘটিত অ্যান্টিবডি মানে কি, আমার বডিতে অ্যান্টিবডি আছে এবং এটা কিছু আসলে ফাইট করবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে যেভাবে আবির্ভূত হয় জিনের প্রকাশের মাধ্যমে, জেনেটিক্যালি আসে জিনের প্রকাশ মানে। আর এটা হচ্ছে রোগভোগ, হ্যাঁ, তোমার যদি রোগ হয় তখন তোমার শরীরের অ্যান্টিবডিগুলো চাঙ্গা হবে, বা টিকা দিবে। টিকা দেওয়া মানে কি, ভ্যাকসিন দেওয়া মানে বডিতে অ্যান্টিবডি প্রবেশ করানো। আচ্ছা, মানে ইমিউনিটি স্ট্রং করানো। সারাদানের সময়কাল জীবাণু প্রবেশের কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যেই। ঠিক আছে, যে আমাদের জীবাণু প্রবেশ করবে, হ্যাঁ, তবে দেখবা ত্বকটা চুলকাচ্ছে যখন ছত্রাক বা কিছু, তো ত্বক যে চুলকাচ্ছে কয়েক মিনিটের মধ্যেই জীবাণু প্রবেশ করার। তো অ্যান্টিজেন বা অ্যান্টিবডি 5 থেকে 14 দিন পর, এটা ইম্পর্টেন্ট। তুমি অ্যান্টিজেন ঢোকার 5 থেকে 14 দিন পরে অ্যান্টিবডি সক্রিয় হবে, এরকম আর কি। এটা বেশ একটা লং প্রসিডিউর, একটা জটিল প্রসিডিউর। ঠিক আছে, তাহলে এটা বুঝলা সারাদানের সময়কাল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সারাদানের সময়কাল সত্য মিথ্যায় দিয়ে দিবে, তোমরা তো জানো ছক থেকে ট্রু ফলস কোশ্চেন হয়। ওকে, অনাক্রমতা স্থায়ীকাল সারা জীবন, অবশ্যই এটা জেনেটিক্যালি সারা জীবন। ঠিক আছে, তোমার ত্বক তোমাকে সুরক্ষা দিবে সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত। এটা হচ্ছে কয়েকদিন হতে সারা জীবন, মানে তোমার বডিতে অ্যান্টিবডি সক্রিয় হওয়ার পরে দেখবা সারা জীবন। যেমন কিছু অ্যান্টিবডি আছে না, আইজি, তারপর কি আছে আইজিএম, এরকম এই অ্যান্টিবডিগুলো সারা জীবনই সক্রিয় হওয়ার পরে সুরক্ষা দেয়। মেমোরি দান ঘটে না, ওদের মেমোরি সারা দান ঘটে না, ওদের ঘটে। ওই যে কারণ এখানে তোমার এই 3 নাম্বার প্রতিরক্ষা স্তর, এটা 3 নাম্বার প্রতিরক্ষা স্তর আমরা দেখছিলাম না, স্মৃতিকোষ থাকে, এই যে স্মৃতিকোষ, আর এই স্মৃতিকোষেই সারাদান করে। ঠিক আছে, এখানে তো কোনো স্মৃতিকোষ নাই, যার কারণে এখানে কোনো সারাদানের চান্স নাই। ওকে, রক্ত কলারসে দ্রবীভূত উপাদান অ্যান্টিমাইক্রোবিয়াল, পেপটাইড ও প্রোটিন, এখানে অ্যান্টিবডি এখানে প্লাজমাতে দ্রবীভূত থাকে। আর আরবিসিতে রয়েছে অ্যান্টিজেন, বুঝছো? ওকে, অ্যান্টিজেন আসলে জীবাণু। ঠিক আছে, এটা আরবিসি আছে বা বহিরাগতভাবে বডিতে প্রবেশ করতে পারে, সেখানে প্লাজমার অ্যান্টিবডি তখন এটার অ্যাগেন্স্টে ফাইট করে। আর অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড প্রোটিন, এটাই প্রশ্ন আসবে, যেগুলো একটু কনফিউজিং সেগুলোই দেখবা কোশ্চেনে দিয়ে দিচ্ছে, যে অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড ও প্রোটিন, সেটা হচ্ছে রক্ত বা কলারসের দ্রবীভূত উপাদান। ঠিক আছে, তারপর অ্যান্টিবডি।
বুঝছো কথা? তাই অ্যান্টিমাইক্রোবিয়াল, পেপটাইড ও প্রোটিন। ওকে, প্রধান কোষীয় উপাদান হচ্ছে ফ্যাগোসাইটস, কিলার কোষ, ডেনড্রাইট কোষ। ঠিক আছে, এই যে ফ্যাগোসাইটস, পিকনিক, পি, কিলার ন্যাচারাল কিলার সেল, এন, ডেনড্রাইট, এই ডেনড্রাইটিক কোষ, এটা আমরা আগে পাইনি, সেটা মুখস্থ করবা, বাকিগুলো তো আমরা পড়ছি। তাহলে প্রধান কোষীয় উপাদান কোনটা, রক্ত, কলারসে কি দ্রবীভূত থাকে, লাস্টে দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি সব ক্লিন করি, তোমরা আবার একটু দেখো, এগুলো ইম্পর্টেন্ট। এই চারটা খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন কঠিন করতে চাইলে, পেঁচাইতে চাইলে এখান থেকেই দিবে, বুঝতেছো? এই যে দেখো দেখো তো, এগুলো একটু বুঝতেছো কিনা, যে রক্ত, কলারসে, প্লাজমায় কি থাকে, পেপটাইড, প্রোটিন থাকে সহজাতের, আর প্রধান কোষীয় উপাদান হচ্ছে ফ্যাগোসাইটস, কিলার আর ডেনড্রাইট, আর এখানে অ্যান্টিবডি থাকে আর বি সেল, এগুলো অ্যান্টিবডি, পুরাটাই অ্যান্টিবডি, পুরো সিস্টেমটা অ্যান্টিবডির উপর ডিপেন্ডেড। বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, লিম্ফোসাইট ছিল না, লিম্ফোসাইট থার্ড প্রতিরক্ষা স্তরে ছিল, অ্যান্টিবডি থার্ড প্রতিরক্ষা স্তরে, একটাকে সারাদান ছিল না, সারাদান ঘটে, তারপরে এটা স্মৃতিকোষ, তিনটাই চলে আসছে, ঠিক আছে? ওকে, তারপর আসো, এই যে এটা হচ্ছে রক্ত মাধ্যম অনাক্রম্যতা, ঠিক আছে, রক্ত মাধ্যম অনাক্রম্যতা, আর এটা হচ্ছে কোষ মাধ্যম, ঠিক আছে, সেল মিডিয়াম, ইমিউনিটি সিস্টেম, আর এটা কি বলতো, অ্যান্টিবডি মিডিয়াম, ইমিউনিটি সিস্টেম, বুঝছো? এবার খেয়াল করো, এটি এক প্রকার অর্জিত অনাক্রম্যতা যা প্রধানত বিকোষ নিঃসৃত অ্যান্টিবডি দ্বারা সংঘটিত হয়, ঠিক আছে? তো দেখো, রক্ত মাধ্যমে মানে হচ্ছে বি সেল, যাবতীয় বি সেলের কথা, কোষ মাধ্যমে যাবতীয় টি সেলের কথা, ঠিক আছে? এটি একটি অবশ্যই অর্জিত, এটাও অর্জিত, তোমরা জানো, তৃতীয় প্রতিরক্ষা স্তরে পাওয়া যায়, প্রধানত এই যে বি সেল থেকে নিঃসৃত হয়ে অ্যান্টিবডি দ্বারা বাহিত হয়। বি সেল যেখানে থাকবে অ্যান্টিবডির কথাও সেখানে থাকবে, যে এটা দিয়ে কিন্তু অ্যান্টিবডি মিন করে, ঠিক আছে? আর এখানে অ্যান্টিজেন নির্ধারক টি কোষ, তাহলে অ্যান্টিজেন নির্ধারক টি কোষ, তাহলে বি কোষটা হচ্ছে অ্যান্টিবডি আর টি কোষটা হচ্ছে অ্যান্টিজেন, আর তালাচাবির মতো এরকম আর কি, এটা আমি একটা আঁকলাম অ্যান্টিবডি, এখানে আসবে অ্যান্টিজেনটা, এটা তালাচাবি, ঠিক আছে, পুশ করবে, ভিতরে ঢুকবে, বুঝছো? তারপর অ্যান্টিবডি অ্যান্টিজেনের এগেনস্টে ফাইট করবে, এরকম আর কি, বুঝছো? তাহলে এটা হচ্ছে অ্যান্টিজেন নির্ধারক টি কোষ দ্বারা সংগঠিত হয়, ঠিক আছে, অ্যান্টিজেন নির্ধারক টি কোষ, তাহলে এই যে টি কোষটা কি, অ্যান্টিজেন নির্ধারক। ওকে, বি কোষ, টি কোষ, ম্যাক্রোফেজ এর প্রধান কোষীয় উপাদান, এখানে টি কোষ যদিও ইনক্লুডেড, বি কোষটাই মেইনলি, এর মানে হচ্ছে আসলে রক্ত মাধ্যমে তো বি, টি, ম্যাক্রোফেজ সবাই থাকে, রক্তে সবাই থাকে, আর এখানে সব টি এর কথাবার্তা, টি এর অনেকগুলো টাইপস আছে, হেল্পার, সাইটোটক্সিক, এনকে কোষ, এনকে হচ্ছে ন্যাচারাল কিলার, আর ম্যাক্রোফেজও থাকে, ঠিক আছে, ম্যাক্রোফেজ দুই জায়গাতেই আছে। ওকে, এই ধরনের অনাক্রম্যতা বহিঃকোষীয় অণুজীব, যেগুলো আমরা বহিঃকোষীয় অণুজীব মনে করো, আমাদের শরীরে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো যখন আক্রমণ করে তখন এদের উপর সৃষ্ট বিষের উপর কাজ করে, ঠিক আছে? এখানে এই যে বিষের কথা মাথায় রাখবা, সৃষ্ট বিষের উপর কাজ করে বহিঃকোষীয় অণুজীব, আর এই ধরনের অনাক্রম্যতা অন্তঃকোষীয় অণুজীব মানে আচ্ছা, এটা হচ্ছে বহিঃকোষীয় অণুজীব, খেয়াল করবা, এটা ইজি, ওই যে বি দিয়ে বহিঃকোষী, এটা সবাই পারে। আচ্ছা, অন্তঃকোষীয় অণুজীব, ব্যাকটেরিয়া, পরজীবী, টিউমার, এদের উপর, মানে টিউমারের বিরুদ্ধে কাজ করতে পারে, খুবই ইম্পর্টেন্ট কথা এটা কিন্তু বি সেল পারে না, বুঝছো? বি সেল একটু উইক, টিটা অনেক স্ট্রং। আচ্ছা, এটা হচ্ছে প্লাজমা বি কোষ অ্যান্টিবডি ক্ষরণ করে, তোমাদেরকে বলাই হয়েছে বি কোষ অ্যান্টিবডি ক্ষরণ করে, ঠিক আছে? আর টি সেল সাইটোকাইনিন ক্ষরণ করে, ঠিক আছে, সাইটোকাইনিন ক্ষরণ করে, ঠিক আছে? ওকে, এটা দ্রুত গতিতে সংগঠিত হয়, আর এটা খুব ধীর গতিতে সংগঠিত হয়। দেখো, যেগুলো হচ্ছে অনেক মানে টিউমার, এগুলোর বিরুদ্ধে কাজ করতে অনেক সময় লাগে, তাই এটা ধীর গতিতে। আর এটি প্রতিস্থাপিত কোষ টিউমার কোষে সাড়া দেয় না, এটি প্রতিস্থাপিত কোষ টিউমার কোষে কিন্তু সাড়া দেয়, ঠিক আছে? এটা প্রতিস্থাপিত কোষ কি হয় বলতো, টিউমার কোষে সাড়া দেয় না। টিউমার, এই যে মাত্র বললাম, এই যে টিউমার কথাটা, এই যেখানে ওরা এই টি সেল টিউমার কোষে সাড়া দেয়, খুব ইজি, টিউমারের টি সেলের টি, তাহলে এটাও মিলে গেছে, আর এখানে অবশ্যই সাড়া দেয় না, ঠিক আছে? আর প্রতিস্থাপিত কোষ, ট্রান্সপ্ল্যান্ট, এগুলো তো সাড়া দেয় না, মানে তোমার প্রতিস্থাপিত কোষ, প্রতিস্থাপিত কিডনি, ওগুলোর জন্য আসলে কাজ করতে পারে না তোমার বি সেল, এ খুবই ইম্পর্টেন্ট ছিল, বুঝছো? তো দেখো, এই বক্সটা আমি কমপ্লিট করছি, আমি তো আরেকবার পড়াবো, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, তাই, বুঝছো? একটু দেখো, ঠিক আছে? সো রক্ত মাধ্যম আর কোষ মাধ্যম, হ্যাঁ। সো এখানে তুমি একটু দেখবা যে এটি এক ধরনের অর্জিত, এখানে যে মেইন টপিকগুলো, যেটা হচ্ছে অর্জিত এবং বি কোষ থেকে নিঃসৃত অ্যান্টিবডি, ঠিক আছে? তারপর এখানে বি কোষ, টি কোষ, ম্যাক্রোফেজ এর প্রধান কোষীয় উপাদান। এ ধরনের অনাক্রম্যতা প্রধানত বহিঃকোষীয় হয়, তোমাদেরকে ট্রিক্স বলছি। আচ্ছা, এখানে প্লাজমা বি কোষ অ্যান্টিবডি ক্ষরণ করে, এটা অনেক ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা। আর এটি অত্যন্ত দ্রুত গতিতে হয়,
এবং প্রতিস্থাপিত কোষ আর টিউমার এরা সাড়া দেয় না, ঠিক আছে, সাড়া দেয় না। ওকে, এই পাশে কী অবস্থা? এই পাশে হচ্ছে এটি এক ধরনের অর্জিত, এটা অর্জিত অবশ্যই যেহেতু তৃতীয় প্রতিরক্ষা স্তর, এবং এটা হচ্ছে অ্যান্টিজেন নির্ধারক টি কোষ দ্বারা হয়, এবং এখানে হেল্পার টি কোষ, সাইটোটক্সিক টি কোষ, এনকে, ন্যাচারাল কিলার আর ম্যাক্রোফেজ হচ্ছে এর প্রধান কোষীয় উপাদান, ঠিক আছে। যে হেল্পার টি কোষ কী কী প্রধান কোষীয় উপাদান? হেল্পার টি কোষ, সাইটোটক্সিক টি কোষ, এনকে, তারপর ম্যাক্রোফেজ মানে টি কোষ যাবতীয়। আর এটা হচ্ছে অন্তঃকোষীয় অণুজীবদেরকে এরা হচ্ছে এদের উপর কাজ করে। আর এখানে সাইটোটক্সিন ক্ষরণ করে, এখানে যেমন অ্যান্টিবডি ক্ষরণ করতে, এখানে সাইটোটক্সিন। এটা খুব ধীর গতিতে কাজ করে, কারণ এখানে না অন্তঃকোষীয় পরজীবীদেরকে মারতে হয়, অণুজীবদেরকে, এবং এখানে এই যে প্রতিস্থাপিত কোষ, টিউমার এসব কোষ সাড়া দেয়, যার কারণে এগুলো অনেক জটিল জিনিস, তো সময় অবশ্যই বেশি লাগবে। ওকে, পরেরটা একটু দেখি, অ্যান্টিজেন আর অ্যান্টিবডির পার্থক্য। অ্যান্টিজেন, অ্যান্টিবডি যদি তালা হয়, অ্যান্টিজেন হচ্ছে চাবি, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কী লেখা আছে। অ্যান্টিজেন হলো দেহে প্রবেশকৃত বহিরাগত বস্তু, সংক্রামক, বিষ, অণুজীব, যার বিরুদ্ধে দেহে অনাক্রমতা অ্যান্টিবডি উৎপাদন হয়। এইটার বিরুদ্ধে ফাইট করতে আমাদের দেহ অ্যান্টিবডি তৈরি করে। আর অ্যান্টিবডি হলো বিশেষ ধরনের প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, সেটা হচ্ছে বহিরাগত ক্ষতিকর বস্তু যেমন অ্যান্টিজেন, এরা উদ্দীপিত হলে বা এরা আমাদের শরীরে প্রবেশ করলে অনাক্রম্য তন্ত্র কর্তৃক এটা উৎপাদিত হয়, মানে সিস্টেমের মধ্যে, ইমিউনি সিস্টেমের মধ্যে অ্যান্টিবডিটা অ্যাক্টিভ হয় টু ফাইট উইথ or against antigen, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো যে অ্যান্টিজেন রাসায়নিকভাবে এর উপাদানটা কি, এটা প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড হতে পারে। প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড হচ্ছে একটা শর্করা, তারপরে শর্করা, আমিষ বা স্নেহ সবই আসতেছে। আর অ্যান্টিবডি কেবল এবং কেবল মাত্র জৈব প্রোটিন। আর এটা অনেক সময় কোষ হিসেবে কাজ করে, আর এটা কখনোই কোষ হতে পারে না, মানে অ্যান্টিবডি কখনোই কোষ হতে পারে না, কখনোই বলছি, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে স্বজাতীয় বিজাতীয় ধরনের হয়ে থাকে, অ্যান্টিবডিতে IgA, E, G, M, D ধরনের হয়ে থাকে। তাহলে এখানে এটা তো স্বজাতীয় বিজাতীয় ধরনের হয়ে থাকে, ঠিক আছে। IgA হচ্ছে মায়ের দুধে পাওয়া যায়, IgE হচ্ছে তোমাদের বিভিন্ন ওই যে মাস্ট কোষ ব্যাসোফিলে পাওয়া যায়, এটা অনেক দুর্লভ, বুঝছো, 0.1% মাত্র, এটা একটু খেয়াল করবা, 0.1%। আর এটা হচ্ছে কি বলতো, অ্যালার্জিক সারাদানে এটা প্রদান করে। IgG হচ্ছে গর্ভাবস্থা অতিক্রম করে অমরা থেকে বা শিশুর দেহে আসে। IgM হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয় করে। তারপর হচ্ছে বিভিন্ন তোমার আর কি বলতো, IgM তোমার যে অধিকাংশ ব্যাকটেরিয়া বা ভাইরাস ওদের বিরুদ্ধে কাজ করে, স্পেসিফিক ইমিউন সাড়া দিচ্ছে। IgM আর IgG একত্রে মিলিত হয়ে। আর IgDটা কীরকম বলো তো, IgDটা হচ্ছে সামথিং তোমার এটা মাত্র 1% থাকে, অনেক কম আর কি। এটা হচ্ছে লিম্ফোসাইট বি কোষকে উদ্দীপ্ত করতে এটা আসলে কাজ করে, এটা নিজস্ব তেমন ভূমিকা নাই, এটা বি কোষকে সাহায্য করে, ঠিক আছে। আমি সবগুলো একটু বললাম, তোমরা একটু ওই প্যারাটা পড়বা কিন্তু, ঠিক আছে। ওকে, অ্যান্টিজেন চাবি হিসেবে কাজ করে, অ্যান্টিবডি তালা হিসেবে কাজ করে। দেহের প্রায় সকল কোষের বহিতলে অ্যান্টিজেন বিদ্যমান থাকে, দেহের সকল কোষের বহিতলে, এই যে এটা একটা আরবিসি আঁকলাম আমি, এই যে আরবিসির বহিতলে এরভাবে কিন্তু থাকে অ্যান্টিজেন। আর এটা বিভিন্ন কলা অঙ্গতন্ত্রে অ্যান্টিবডি থাকে, ঠিক আছে। এটা বহিতলে থাকে, এটা ইম্পর্টেন্ট। আর এখানে কলা অঙ্গতন্ত্রে থাকে, বুঝছো? তাহলে বলো এটাও ইম্পর্টেন্ট, এই ছকটাও অনেক ইম্পর্টেন্ট। উপরের ছকটা আমি 2বার পড়াইছি, এটাও ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের ছকগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে কই গেল এই যে এটা, বুঝছো? বলো, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলতে হবে। দেখো তো, আবার একটু বলি, এখান থেকে একটু কিওয়ার্ডগুলো দাগায় ফেলো। যে প্রবেশকৃত, এটা হচ্ছে বহিরাগত বস্তু, আর এটা হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা কি করে, অনাক্রম্যতন্ত্র কর্তৃক উৎপাদিত হয়। আর এটা হচ্ছে রাসায়নিকভাবে প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, এটা শুধু কেবল জৈব প্রোটিন, এটা অনেক সময় কোষ হতে পারে, এটা কখনোই হতে পারে না। স্বজাতীয় বিজাতীয়,
এটার এই 5টা টাইপস। অনাক্রম্য চাবি হিসেবে কাজ করে, আর এটা হচ্ছে তালা হিসেবে কাজ করে। দেহের প্রায় সব কোষের বহিঃকোষে অ্যান্টিজেন বিদ্যমান থাকে, আর এটা কলা অঙ্গতন্ত্রে বিদ্যমান থাকে। লাস্টটা একটু দেখবা। ওকে, তারপর আসো, তারপর পড়াইছি তো আমরা এই চ্যাপ্টারের ছক শেষ, ডান, আলহামদুলিল্লাহ। এরপর চ্যাপ্টার 9 একটাই ছক আছে, চ্যাপ্টার 9 একটাই ছক আছে। সেই ছকটা দেখো, সংক্রামকের নাম দেখো। ব্যাকটেরিয়া দ্বারা এই যে এই ডিজিজগুলো হয় এগুলোকে বলা হয় এসটিডি বলা হয়, এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে, এসটিডি। এখন এই এসটিডি কি? ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস, ঠিক আছে। এখন এগুলো জানতে হবে। ক্ল্যামাইডিয়া থেকে যে ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, নিশেরিয়া গনোরিয়া, সিফিলিসটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এখন যে উপরের দুইটা পারে তাহলে বাকি নামটা তো ইয়ারই হবে, সিফিলিসের হবে, ট্রিপোনেমা প্যালিডিয়াম। তারপরে দেখে রাখবো, এগুলো মুখে মুখে বলবা। ক্ল্যামাইডিয়া, ট্রাকোমেটিস, নিশেরিয়া গনোরিয়া, ট্রিপোনেমা প্যালিডিয়াম, ঠিক আছে। ভাইরাস, হ্যাপাটাইটিস, হার্পিস, তোমরা সবাই জানো। হার্পিস কী দিয়ে হয় বলতো? হার্পিস সিমপ্লেক্স, ক্যাপোসিসার্কোমা ডিজিজটা সে তৈরি করে, এই হার্পিস সিমপ্লেক্স। হ্যাপাটাইটিস ভাইরাস, হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস, এটা হচ্ছে এইডস রোগটা ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাসটা করে। আর এরপর পরজীবীর মধ্যে দেখো কী কী আছে। পিউবিক উকুন, স্ক্যাবিস। পিউবিক উকুনের এটা কি দেখো, এই যে পিউবিক থেকে পিউবিস, আর স্ক্যাবিস থেকে এই যে দেখো স্ক্যাবি, বুঝছো, একদম ইজি পরজীবী। কিন্তু এগুলো যে পরজীবী, পিউবিক উকুন, স্ক্যাবিস, ওরা পরজীবী আসলে। উকুন মানুষের মাথার চুলে থাকে, তাহলে এটা কি পরজীবী না? স্ক্যাবিস মানুষের যে স্ক্যাবিস দাঁত রোগ হয়, তো সেখান থেকে আর কি, ওগুলো তো মানুষের অবস্থান করে। প্রোটোজোয়া হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস, সেটা হচ্ছে এই দেখো ট্রাইকোমোনাস, ঠিক আছে। ভ্যাজাইনাল স্কিন কেন? কারণ ভ্যাজাইনাতে এটা সংক্রমণ ঘটায়, এই প্রোটোজোয়াটা। তাহলে জাস্ট মনে রাখার কি কাজ, সাইন্টিফিক নেমগুলো খুবই সহজ, আমি যা দেখলাম। তাহলে ট্রাইকোমোনিয়াসিস, আমার তো মনে হয় শুধু এটাই মনে রাখতে হবে। ট্রাইকোমোনিয়াসিস হচ্ছে প্রোটোজোয়া। এটা ছাড়া আর কিছু মনে রাখার নাই। ওকে, এরপর আসো, এটা কোন চ্যাপ্টার আমাদের? ওই যে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা। এটা তো অনেকগুলো আছে দেখলাম, এই যে চ্যাপ্টার 8। শুরু করি। এক নজরে মানুষের, আচ্ছা এগুলো তো ইজি। দেখো এটা কীভাবে মনে রাখি বলো তো? এই যে ওটি ট্যাফ এজিভিএসএইচ। সো এই যে ফর্মুলাটা দেখো, ওটি ট্যাফ এজিভিএসএইচ, ঠিক আছে। তাহলে ওটি ট্যাফ এজিভিএসএইচটা খুবই ইজিলি বলা যায়। যেমন প্রথমটা হচ্ছে ওলফ্যাক্টরি, অপটিক, অকুলোমিটার। টি দিয়ে কে বলো তো? ট্রক্লিয়া। এটা দিয়ে ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, অডিটরি, গ্লসোফেরেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি। আর এটা কি লাস্ট ওয়ান? হাইপোগ্লোসাল। খুব ইজি, তোমরা পারবা। আচ্ছা ঠিক আছে, এখানে লেখা আছে, খেয়াল করো। তাহলে আরও কথা একটু বলেই নিই, তাহলে এটা বুঝছো? হ্যাঁ, এটা একটু মুছে দিই। দেখো এখানে কি তোমার একটু লিখি, 1, 2, 8, 3, 4, 6, 11, 12, 5, 7, 9, 10। এটা হচ্ছে সংবেদীর আরও যতগুলো নাম আছে শিখতে হবে, ইংলিশটাও শিখতে হবে। ইংলিশটা হচ্ছে সেন্সরি, বাংলায় আরও কতগুলো নাম আছে। এটা হচ্ছে চেস্টীয় ইংলিশ হচ্ছে মোটর, লাস্ট ওয়ান মিশ্র বা মিক্সড, ঠিক আছে। তার মানে হচ্ছে এই নার্ভগুলার টাইপগুলো লিখলাম, ঠিক আছে। তাহলে আর কিছু কি বলার আছে? আমি একটু দেখি। প্রকৃতি বললাম, নাম বললাম, সিরিয়াল বললাম, কাজ বলি নেই, কাজটা একটু বলি। আসো কাজটা তাহলে এখান থেকে আমি বলে দিই, সমস্যা নেই। প্রথমে ওলফ্যাক্টরি হচ্ছে ঘ্রাণ নিতে সহায়তা করে, ঠিক আছে। আচ্ছা একটু কালারটা, ওলফ্যাক্টরি হচ্ছে ঘ্রাণ নিতে সহায়তা করে। তাহলে এটার টাইপ কি? সংবেদী। দেখো তো আমি সংবেদী এখানে বলছি কিনা, 1 নম্বরে সংবেদী বলছি। তাহলে এটা আমি আর পড়াচ্ছি না, কারণ আমি এটা পড়াই দিছি। ওকে, অলরেডি পড়ানো ডান। বিস্তৃতি, নাসিকা গহ্বর, যেহেতু ঘ্রাণ নিতে সহায়তা করবে তাহলে নাসিকা গহ্বর। অপটিক, চোখ দিয়ে দেখবো, চোখের রেটিনা পর্যন্ত। দর্শন। অকুলোমোটর কি বলতো? একটু খেয়াল করবো এবার, অকুলোমোটর নিয়ে একটু কথা আছে। এই 3, 4, 6-এর কাজ হচ্ছে, মনে রাখতে হবে, অক্ষিগোলকের সঞ্চালন। তা দেখো তোমার কিন্তু প্যারা কমে গেল, ঠিক আছে। 3, 4, 6 একই, অক্ষিগোলকের সঞ্চালন। দেখো এখানে আছে, কোনটা দিয়ে দাগাবো বুঝতেছি না। এই যে দেখো তো, এই যে চক্ষু পেশির সঞ্চালন। 3, 4, 5 কই? 5, এই 5-এও দেখো চক্ষু পেশির সঞ্চালন, বা আমি কি লিখছি? অক্ষিগোলকের সঞ্চালন বা চক্ষু পেশির সঞ্চালন, যেটাই বলো। 3, 4, 6, 3, 4, 6 কই? এই যে 6, এই যে অ্যাবডুসেন্স 6, দেখছো, পাইছো? তাহলে এইগুলো সেম কালারগুলো একসাথে রাখো, ট্রক্লিয়া, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স। ওকে,
ক্লিয়ার? 3 4 6, আচ্ছা 1 মিনিট, 5 টাকায় ফেলছি ভুলে, অতি আবেগে। হ্যাঁ 3 4 6, এবার ঠিক আছে। এই যে 3 4 6, বুঝতে পেরেছ? 3 4 6 হচ্ছে আমাদের চক্ষুপেশির সঞ্চালন। তার মানে এদের বিস্তৃতি কি হবে? চক্ষুপেশিতে হবে, তাই না? খুবই স্বাভাবিক। আর এগুলো পড়াচ্ছি না, কারণ এগুলো মাত্র উপরে লিখে দিলাম। শাখা পড়াই নেই, দেখো শাখা ওর এই ট্রাইজেমিনালের 3টা শাখা, তার জন্য নামই তো হয়েছে ট্রাই মানে 3, ট্রাইজেমিনালের 3টা শাখা। এখন ট্রাইজেমিনালের 3টা শাখা কি? অপু মামা দিয়ে মনে রাখতে পারো, অপু মা। মামার মধ্যে এই দেখো দুইটাই ম্যাক্সিলারি ম্যান্ডিবল, দুইটাই চলে আসছে, প্যারার কিছু নাই। আর অপথালমিক মানে কি? চোখ, বুঝছো? এই যে দেখো অক্ষিপল্লব, নাসিকা, ম্যাক্সিলারি মানে ঊর্ধ্ব নিম্ন চোয়াল, ম্যান্ডিবুলার কি? মুখ বিবরের অঙ্কীয়পেশি, এগুলো সব মানে যা তুমি জানো সেগুলাই এখানে দিচ্ছে। আচ্ছা, অ্যাবডিউসেন্স তার সবই হয়ে গেল। এখান থেকে আসলে ফেসিয়াল মানে কি? মুখ দিয়ে আমরা কি স্বাদ গ্রহণ করি, গ্রীবা সঞ্চালন দুইটাই। আর এখানে ফেসিয়ালের 2টা আছে, দাঁড়াও কালারটা একটু চেঞ্জ করি। ফেসিয়ালের 2টা শাখা আছে, প্যালাইটান আর হায়া ম্যান্ডিবুলার। খুব ইজি। ফেসিয়াল কি? মুখের কি? এই যে দেখো, এটা যদি মুখ হয়, এই যে তালু, উপরের তালুটাকে বলা হয় প্যালাইটান, আর হায়া ম্যান্ডিবুলার কি? নিচের সাইডটা। বুঝতে পারছো? একদম ইজি। ওকে, তাহলে হচ্ছে প্যালাইটান আর হায়া ম্যান্ডিবুলার, ঠিক আছে? মুখ বিবরের ছাদ, এই যে বললাম না, তালুটা মুখ বিবরের ছাদ। আর হচ্ছে নিম্ন চোয়াল, তোমরা সবাই জানো যে নিম্ন চোয়াল স্বাদ গ্রহণ করে, গ্রীবা সঞ্চালন, নিচের দিকে গ্রীবা আছে, তো গ্রীবার সঞ্চালন। ওকে, অডিটরি অন্তকর্ণ, দেখছো শাখাটা কোথা পর্যন্ত বিস্তৃত? একদম মধ্য পার করে অন্তকর্ণ পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে শ্রবণ, অবশ্যই শুনতে, এবং ভারসাম্য, যেটা আমি বলতেছিলাম যে কান কিন্তু ভারসাম্য রক্ষা করে। আচ্ছা, গ্লোসোফ্যারেঞ্জিয়াল কি? দেখো গ্লসো মানে জিহ্বা, ফ্যারেঞ্জিয়াল মানে কি? গলবিল। তাহলে যে তাই তো লেখা আছে বিস্তৃতিতে। আচ্ছা, স্বাদ গ্রহণ ও গলবিল সঞ্চালন। ভেগাসের 4টা শাখা আছে। ভেগাসের কয়টা শাখা? 4টা, ঠিক আছে? সেই 4টা শাখা কি? এলএলপিসি কি? লাং ল্যারিংস, পালমোনারি, কার্ডিয়াক, ঠিক আছে? একদম ইজি। আচ্ছা, একটা জিনিস মিস করলাম, যে মিসটা কি করছি, যে এল জিটা দিতে ভুলে গেছি। জিসি হবে, ঠিক আছে? জিসিতে কাণ্ড, জিসিতে এলাহি কাণ্ড, কাণ্ড, বুঝছো? এরকম এমনি মনে রাখবা। তো এরকম তো সবাই জানো, এই জিনিসটাকে আমার পড়ানো লাগবে, সবাই জানো। এটাও পড়ানো লাগবে না, এগুলো সবাই জানে। ভেগাসটা সবচেয়ে বড় এবং বিস্তৃত কেন? 4টা শাখা, বিস্তৃত হবেই। স্পাইনাল এক্সেসরি কি বলো? এই যে গলবিল, ষড়যন্ত্র, গ্রীবা, মানে এটা যদি মানুষ হয়, এই যে এই সাইডটা পুরোটা স্পাইনাল অ্যাক্সেসরি নিয়ে রাখছে। ওকে, এই যে মাথা ও কাঁধের পেশি সঞ্চালন। হাইপোগ্লসাল মানেই জিব্বা, হাইপোগ্লসাল, জিব্বা ও গ্রীবা এখানেও ছিল। দেখো, এখানে হচ্ছে জিব্বা আর গ্রীবা, আর এখানে ছিল জিব্বা আর গলবিল, ঠিক আছে? এটা নামের সাথেই মিল আছে। জিব্বার সঞ্চালন ডান, এই বক্সটা ডান। দেখো, এত বড় একটা কঠিন বক্স আমরা ডান, ঠিক আছে? এটা অনেকেই ভয় পায়, এটা খুব ইজি। আচ্ছা, এক্সাইন ডেনড্রাইটসের পার্থক্য খেয়াল করো। এটি একটি নিউরনে একটি এক্সাইন থাকে, একটা নিউরনে একটা এক্সাইন থাকে। যেমন এটা মনে করো একটা নিউরনের ফিগার রাখলাম, এই জিনিসটা হচ্ছে একটা এক্সন, এটা হচ্ছে এক্সন, বুঝছো? আর এটি একটি নিউরনে এক বা একাধিক দেখো এক বা একাধিক ডেনড্রাইটস দেখতে পাচ্ছ, এটা পুরাটা একটা এক্সন। ওকে, এক্সন হিলক থেকে উৎপন্ন হয়, এক্সন হিলক থেকে, এই যে এক্সন হিলক এখানে আছে, এগুলা থেকেই উৎপন্ন হয় এই এক্সনটা, বুঝছো? এক্সন হিলক। আর এটা কি? তারা ওইটা ফিগারটা মুছি। তো এটা হচ্ছে এক্সন হিলক থেকে উৎপন্ন হয় তোমার এই এক্সনটা। আর কোষের যে কোনো স্থান থেকে উৎপন্ন হয় ডেনড্রাইট। এগুলো দেখো ছকে, বড় অপশনের ছকে দিয়ে দিবে। আকারে লম্বা এতটুকু কি, আর কিছু জানা লাগবে না। আকারে খাটো, প্রান্তের দিকে ক্রমশ সরু, মানে এই যে এরকম, ঠিক আছে? প্রান্তের দিকে ক্রমশ সরু হতে থাকে, এখানে একটু মোটা থাকে, বুঝছো? ওকে, সাধারণত অশাক, তোমরা দেখছো এটা একটা লম্বা এক্সন, এভাবে এটা লম্বা, এটা অশাক। আর অবশ্যই এটা অনেক শাখান্বিত, সাধারণত শাখান্বিত, নিকট বিস্তৃত। আর এটা হচ্ছে তোমাদের সাধারণত শাখা অশাক, আর শাখায় কম হলেও দূরে বিস্তৃত। মানে হচ্ছে এই এক্সনটা এতটুকুই বিস্তৃত, এতটুকু পর্যন্ত। আর যদি একজন মনে করো এরকম, এটা একজন হয়, এদিক দিয়ে যদি আরেকটা একজন বের হয় হয়তো, যদি আর কি, তাহলে অনেক দূরে বিস্তৃত হইতো, কারণ এটা লেন্থ অনেক বেশি, লম্বা না। তো এটার সাথে এটা এভাবে মিল করবা, এই যে আকারে লম্বার সাথে এই দূরে বিস্তৃত মিল করবা, এটা খাটোর সাথে নিকটে, বুঝছো? তারপর প্রান্তভাগ শাখান্বিত,
প্রতিটি শাখার শীর্ষে স্ফীত হয় টার্মিনাল নব, মানে এটা হচ্ছে নিচের দিকে, এখানে এই যে এভাবে করে আঁকলে এখানে নিচের দিকে এটাই বলছে যে টার্মিনাল নব, এটাকে বলা হয় টার্মিনাল নব গঠন করে। প্রান্তভাগ শাখান্বিত, এই প্রান্তভাগটা তো শাখান্বিত, এবং শাখার শীর্ষভাগ স্ফীত, শাখার শীর্ষভাগটা স্ফীত, এই জায়গাটা স্ফীত, আর এখানে কি বলতো টার্মিনাল নব। তো ইম্পর্টেন্ট, এগুলো সব সত্য মিথ্যার কোশ্চেন। প্রান্তভাগ শাখান্বিত এবং কিন্তু টার্মিনাল নব গঠন করে না, এদের প্রান্তভাগ শাখান্বিত কিন্তু এরকম নব গঠন করে না, ওদের টার্মিনাল নব গঠন করতেই হবে, কারণ এরপর ওদের সিনাপস করতে হয় এবং এই টার্মিনাল নব দিয়ে কিন্তু সিনাপসটা করে। ঠিক আছে, প্রান্তভাগ নিউরো ট্রান্সমিটারে ভেসিকল থাকে, এখানে ভেসিকল থাকে না। ঠিক আছে, যে এখন দেখো প্রান্তভাগে নিউরো ট্রান্সমিটার ভেসিকল থাকে, এটাই বলতেছিলাম যে প্রান্তভাগে ওদের টার্মিনাল নব থাকে, আর এই প্রান্তভাগেই হচ্ছে ওদের কি থাকে, এই যে নিউরো ট্রান্সমিটার ভেসিকল থাকে, এটা দিয়ে সিনাপস করে। আর এদের এই যে প্রান্তভাগে কিন্তু সিনাপটিক নব থাকে না, সরি ট্রান্সমিটার টার্মিনাল নবও থাকে না, আর এরকম নিউরো ট্রান্সমিটার ভেসিকলও থাকে না, বুঝছো। আর মোটর বা আজ্ঞাবাহু অথবা স্নায়ু উদ্দীপনা সোমা থেকে প্রেরিত হয়। খেয়াল করবা যে মনে করো এটা একটা আঁকি, ওকে ঠিক আছে, এরকম তো ডেনড্রাইট থেকে আসে, তারপর এক্সনকে পাস করে দেয় ইয়াটা কি ইম্পালস বা নার্ভ বা যেটাই হোক, স্টিমুলি। এখন কথা হচ্ছে যে এই যে এরকম আসলো, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে সংবেদী, এটাকে বলা হবে চেষ্টীয়, বুঝছো। কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে সংবেদী, সংবেদী মানে কি সংবাদ বহন করে আনে, তাহলে এই যে সংবেদীটা, আর এটা হচ্ছে প্রেরণ করে দেয়, বুঝছো। সংবেদী এটাই দূর থেকে কোনো জিনিস আনবে সংবাদ, সেটা ডেনড্রন করে কাজটা, আর এক্সন করে পাঠায় দেয়, তারপরে এটা হচ্ছে তোমাদের চেষ্টীয়, বুঝছো, এতটুকু ক্লিয়ার। এখন দেখো তোমার হচ্ছে এই ডেনড্রাইট যেটা এখানে আঁকলাম সেটা হচ্ছে তোমার প্রান্তীয়, ঠিক আছে, প্রান্তের যত ইনফরমেশন, প্রান্তীয় মানে কি, এটা ব্রেইন, এই আশেপাশের এগুলো হচ্ছে প্রান্তীয়, এগুলো হচ্ছে প্রান্তীয়, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রান্তীয়। আর এই যে মেইন যেটা আমি আঁকলাম, পিঙ্ক কালার করে দিই, এই পিঙ্ক কালারটা হচ্ছে তোমাদের কি বলবো কেন্দ্রীয়, এই কেন্দ্রীয়টা কাজ করে কিন্তু এক্সন, বুঝছো। আর কেন্দ্রীয়তে ম্যাক্সিমাম জিনিস তুমি দেখবা ম্যাক্সিমাম টাইমস এক্সন আছে, আর এই প্রান্তীয়গুলোতে দেখবা ডেনড্রাইট ভরা, কারণ এখানে অনেক শাখা টাখা, ঠিক আছে, ড্রয়িংটাও কিন্তু ওরকম হয়েছে। তো অনেকগুলো কথা বলছি, চলো একটু দেখি বক্সে, যে মটর বা আজ্ঞাবহ অর্থাৎ স্নায়ু স্নোমাতে প্রেরিত হয়। দেখছো এটা হচ্ছে মটর বা আজ্ঞাবহ, এই যে এক্সন হচ্ছে চেষ্টীয় লিখো, বাংলাটাও লিখো, অর্থাৎ স্নায়ু উদ্দীপনা সোমা থেকে প্রেরিত হয়, আর এখানে হচ্ছে সেন্সরি বা সংবেদী, এটা স্নায়ু উদ্দীপনা সোমার দিকে প্রেরিত হয়। সোমা মানে কি সেল বডির দিকে প্রেরণ করে কে, সংবেদী, তাই না। দেখো তো আমি একটু আগে যে ফিগারটা আঁকলাম, মুছে দিলাম, একটু আবার আনি, এই যে এই ফিগারটা, এখানে যে আমি ফিগারটা আঁকলাম, এখানে যে আমি এই অ্যারোটা দিলাম, তোমরা কি বুঝতেছো, সংবাদটা কিন্তু আসে ইয়াতে আসে, কি বলবো, সোমার দিকে, এই যে সোমার দিকে প্রেরণ হয়, হ্যাঁ, তাহলে সোমার দিকে প্রেরণ হচ্ছে, তার এটা সংবেদী। আর যেটা হচ্ছে সোমা থেকে প্রেরিত হয়, মানে এই যে দেখো সোমা থেকে এটা যাচ্ছে, সোমাকে আরেকটা সোমা, এখানে আরেকটা সোমা কি, এই আরেকটা সোমার দিকে প্রেরণ করবে, সেটা হচ্ছে তোমার চেষ্টীয়, ঠিক আছে। এরকম তো সোমা আশেপাশে প্রচুর, তাহলে বুঝছো আমার কথা। আচ্ছা, তাহলে এইটা ক্লিয়ার হইলো আশা করি, যে কোনো একটা মনে রাখতে পারো, বা সব এটা খুবই ইজি আসলে, যেভাবে আমি ফিগার রেখে বুঝাইলাম যে মটর, এই যে ফিগারটা নিচের দিকে মটর, আর এটা কোথায় প্রেরণ করতেছে, সোমার দিকে যাচ্ছে, যে সোমা থেকে প্রেরিত হয় আরেক সোমা, ঠিক আছে, সোমা থেকে প্রেরিত হয়, ওকে। আর এখানে সেন্সরি যাচ্ছে সোমার দিকে আসে, আর এখানে মাইলিন আবরণ তো অবশ্যই থাকে, আর এখানে মাইলিন আবরণ থাকে না, তাহলে অনেকগুলো নেগেটিভ আছে এখানে, তাই না, অনেকগুলো নেগেটিভ আছে, ঠিক আছে। আর এটা নিকট, সব ছোট ছোট না, তাই না, সব ডেনড্রাইটে সব ছোট ছোট না। আচ্ছা, এখানে শুধু একটাই অশাক, এটাই একটাই নেগেটিভ, আমি আর নেগেটিভ পাইনি, এখানে দেখো খাটো, সব ছোট নেগেটিভ এখানে, বুঝছো, ওকে। তারপর আসলে নেফ্রন বা নিউরন, এটার পার্থক্য, নেফ্রন আসলে কি, বৃক্কের গঠনগত কার্যগত একক, আর এখানে হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক, হ্যাঁ। আর এটা হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি হয়, নেফ্রনের ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি হয়, ঠিক আছে। তাই নেফ্রনের ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি হয়, আর নিউরন হচ্ছে একটোডার্ম থেকে, সবাই জানি স্নায়ুতন্ত্র হচ্ছে একটোডার্ম, আর নেফ্রন এটা মেসোডার্ম, এটা আসলে কি করলা হচ্ছে এই যে হচ্ছে কঙ্কালতন্ত্র, রেচন না রক্ত আর হচ্ছে লসিকা, আর বাদ বাকি যে এরকম রেচনতন্ত্র, এই যে হ্রদে রেচনও ধরবা, রেচনও এই মেসোডার্ম থেকে, ঠিক আছে। শুধু শ্বসনতন্ত্রটা এন্ডোডার্ম, কেবলমাত্র বৃক্কেই পাওয়া যায়, আর এটা সমগ্র দেহে পাওয়া যায় নিউরন, ঠিক আছে, এটা তো কাজ করবে না, ওকে। রেনাল কর্পাসল টিউবুল দিয়ে গঠিত,
এই নেফ্রনটা কর্পাসল ও রেনাল টিউবেল দিয়ে গঠিত। টিউবেল দিয়ে গঠিত কর্পাসল, বোমান্স ক্যাপসুল, গ্লোমিরাস, এগুলো দিয়ে আর কি, এগুলোর মধ্যে কর্পাসলের মধ্যে আন্ডারে পড়ে। ঠিক আছে, কোষ দেহ একজন ডেনড্রাইট। 3টি সুপার কর্টিক্যাল, এটা এখন 2টা হয়ে গেছে, এখন এটা 2 প্রকার হয়ে গেছে। সেটা হচ্ছে সুপার কর্টিক্যাল আর শুধু জাংটা মেডুলারি, জ্যাক্সটা মেডুলারি আছে, বুঝছো? এটা 85%, এটা 15%, এরকম আর কি। 5 প্রকার: অ্যাপোলার, ইউনিপোলার, সিউডোনিওপোলার, বাইপোলার, মাল্টিপোলার। কাজ দেখো, রক্ত শোধন করে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মূত্র তৈরি করা এদের প্রধান কাজ। স্নায়ু উদ্দীপনা গ্রহণ, প্রেরণ, প্রতিবেদন সৃষ্টি এদের প্রধান কাজ। ঠিক আছে, তা দেখো রক্ত শোধন, নাইট্রোজেন ঘটিত বজ্রসমূহ, আচ্ছা তাহলে তো সবাই জানো, এটা ইজি ছিল। সেরেব্রাম ও সেরেবেলাম। সেরেব্রাম কী করে, সবচেয়ে বড় পার্ট এবং এটা 80% দখল করে, তাহলে বাকি 20% এর মধ্যে 11%ই সেরেবেলামের দখলে, বুঝছো? এমনিতে দেখো অগ্র মস্তিষ্কের অংশ, আর এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, মাঝখানে একটা মধ্য মস্তিষ্ক আছে। ঠিক আছে, পৃষ্ঠ দিকে অবস্থিত, এটা কি অঙ্ক দিকে অবস্থিত। মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ যা 80% নিচ্ছে এবং এটা দ্বিতীয় বৃহৎ অংশ যা 11% গঠন করে। 2টি সেরেব্রাল হেমিস্ফায়ার নিয়ে গঠিত, 2টি সেরেব্রাল হেমিস্ফায়ার, এবং এদের মাঝখানকে সংযুক্ত করে কর্পাস ক্যালোসাম, পুরু স্নায়ু তন্তু যা পরস্পরকে সংযুক্ত করে। আর এখানে কি বলতো, যে সেরেবেলার 2টি সেরেবেলার হেমিস্ফায়ার নিয়ে গঠিত, এরা ভার্মিস নামক স্নায়ুরজ্জু দ্বারা, এখানে ভার্মিস দুটারই খণ্ড আছে, এরকম দুটারই খণ্ড আছে, মাঝখানে কর্পাস ক্যালোসাম দিয়ে এ করে, আর এখানেও খণ্ড আছে, মাঝখানে ভার্মিস দিয়ে যুক্ত করে। গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটারের ভেতর প্রবেশ করে, যাকে ব্যাসাল নিউক্লাই বলে। গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটারের ভেতরে প্রবেশ করে, যাকে ব্যাসাল নিউক্লাই বলে। এটা আমি আজমল স্যারের ইনফো না, এটা আলিম স্যারই আছে শুধু ব্যাসাল নিউক্লাই। আর হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটারের ভেতরে প্রবেশ করে বৃক্ষ সদৃশ্য অ্যারবোর ভাইটি গঠন করে। তাহলে খেয়াল করো, কী খেয়াল করবা বলো তো, যে হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটারের ভেতরে প্রবেশ করে এবং বৃক্ষ সদৃশ্য অ্যারবোর ভাইটি গঠন করে। আর এখানে হচ্ছে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটারের ভেতরে প্রবেশ করে। গ্রে ম্যাটার, এই যে এটা হোয়াইট, গ্রে ম্যাটার এটার ভেতরে প্রবেশ করে এবং কি গঠন করে, ব্যাসাল নিউক্লাই। আর এখানে হচ্ছে হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটারের ভেতরে প্রবেশ করে বক্ষ সদৃশ অ্যারবোর ভাইটি, মানে এভি দিয়ে মনে রাখবা, এভি। আর এখানে কি, এটা তো নিউক্লি, এটা পারা যাবে মনে হয় ব্যাসাল নিউক্লি, হ্যাঁ ব্যাসাল নিউক্লি গঠন করছে। ঠিক আছে, তাহলে তোমরা এটা একটু পড়বা, এটা আলিমেরই একমাত্র ইনফরমেশন, তাই এটা আমার মনে হয় একটু কঠিন হবে। ব্যাসাল নিউক্লি গঠন করে গ্রে ম্যাটার যখন হোয়াইট ম্যাটারে প্রবেশ করে, আর হোয়াইট ম্যাটার যখন গ্রে ম্যাটারের ভেতর প্রবেশ করে তখন বৃক্ষ সদৃশ অ্যারবোর ভাইটি। ঠিক আছে, উল্টা, এখানে গ্রে হোয়াইটি আর এখানে হোয়াইট গ্রে ম্যাটারে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারবোর ভাইটি, আর এটা হচ্ছে ব্যাসাল নিউক্লি। আর এটা হচ্ছে সকল সংবেদী তথ্যকে সমন্বয় ও প্রক্রিয়াজাত করে। এটি ঐচ্ছিক পেশির সঞ্চালন, চলন ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এটা দেহের প্রায় সকল অনৈচ্ছিক কার্যাবলী যেমন এই যে হাঁচি কাশি নিয়ন্ত্রণ করে। খেয়াল করবা, দেহের যত অনৈচ্ছিক কার্যাবলী ওরা, এবং দেহের ভারসাম্য রক্ষা সব কিছু ওরা করে। হাঁচি কাশি হেঁচকি এগুলো খুব ইম্পর্টেন্ট, দিয়ে দিবে। হাঁচি কাশিগুলো কে কন্ট্রোল করে, তখন তুমি তাকায় থাকবা, কারণ এগুলো কিন্তু ওই যে একটু লজিক দিয়ে যে অনৈচ্ছিক কারা করতে পারে এইভাবে মাথায় আসবে না পরীক্ষায়, তখন তাই মুখস্থ করা যাবে বেটার। আর এখানে হচ্ছে ঐচ্ছিক পেশির কার্যকলাপ, ঐচ্ছিক পেশির সঞ্চালনটা তারা দেখে। আর এখানে হচ্ছে অনৈচ্ছিক পেশির কার্যাবলী, খুব ইম্পর্টেন্ট, একদম পুরো বিপরীত হয়ে গেল না? তোমরা কি দেখছো? এটা হচ্ছে ঐচ্ছিক পেশির সঞ্চালন, চলন, আর এটা হচ্ছে অনৈচ্ছিক পেশির কার্যাবলী। এবং এই এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? ওকে, এটাও ডান। আমরা অলমোস্ট 58 মিনিটস, অলমোস্ট 1 আওয়ার হচ্ছে। দেখি কতটুকু শেষ করতে পারি। আচ্ছা, এটা করটিকার মধ্যে অবস্থান করে মস্তিষ্ক, আর সুষুম্নাকাণ্ড মেরুদণ্ড, আমরা সবাই জানি। স্ফীত ডিম্বাকৃতি, এটা আমরা জানি, এটা হবে লম্বা চোঙাকৃতি। আকৃতিগুলো একটু খেয়াল করবা, ডিম্বাকৃতির, চোঙাকৃতির। বাইরের দিকে থেকে যে সালকি গাইরি, ফিচার নামক সালকি গাইরি, বুঝো? এটা ব্রেন না, ব্রেনে এরকম থাকে না, এরকম প্যাঁচানো, এগুলাকে বলা হচ্ছে সালকি গাইরি। সালকি মনে হয় উঠানো, আর গাইরি মনে করো নিচুগুলা। ওকে, এটি বাইরের দিক থেকে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ফিশার দ্বারা বিভক্ত। এটা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র, এটা হচ্ছে সালকি গাইরি। ঠিক আছে, মনে রাখবা এটা, কারণ এটা এমনি কমন সেন্স দিয়ে পারা যাবে। 12 জোড়া স্নায়ু থাকে, এখানে 31 জোড়া, টোটাল 43 জোড়া মূল
কেন্দ্রীয় স্নায়ু আমাদের, ঠিক আছে, জোড়া, ঠিক আছে, জোড়া জোড়া খেয়াল করবা। এটি দেহের প্রায় সব কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এটা প্রতিবর্ত ক্রিয়া, এখান থেকে প্রশ্ন আসলে এটা থেকে আসবে প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে। তারপর কি, তারপর সবাই একটু দেখো, তারপর হচ্ছে যে এই যে স্নায়ু, করটিক স্নায়ু ও সুষুম্না স্নায়ুর মধ্যে পার্থক্য। করটিক স্নায়ু হচ্ছে সুষুম্না স্নায়ু, আচ্ছা আবার সেম জিনিস দিল নাকি, বিভিন্ন অংশ, সুষুম্না 12 জোড়া 31 জোড়া, এখানে এটা লাগবে। স্নায়ুমূল কয়টা, স্নায়ুমূল হচ্ছে ব্রেনের একটা, আর এই স্নায়ুর হচ্ছে সুষুম্না স্নায়ুর হচ্ছে 2টা, ঠিক আছে। এটা দেখা যাবে অনেকে ভুল করতেছে। ওকে, নির্গমন করটির একটা ছিদ্র পথ দিয়ে, এটাকে কি বলা হয়, ফোরামেন ম্যাগনাম মেবি, ঠিক আছে, বা ইন্টারসেরেব্রাল ফোরামেন। ওকে, আর এটা হচ্ছে আন্তঃকোষীয়, এটা হচ্ছে ইন্টারসেরেব্রাল ফোরামেন, আর এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম, যে অক্সিপিটাল আছে, অক্সিপিটাল বোনে, আর এটা হচ্ছে আন্তঃকোষিকার ছিদ্র দিয়ে, এটা হচ্ছে করটিকার ছিদ্র। করটিকার কোন বোন, অক্সিপিটাল। প্রকৃতি কেমন, সব ধরনের, এটা শুধুই মিশ্র, এই 31 জোড়া কিন্তু মিশ্র। আর এখানে তোমাদেরকে বলছি 12 জোড়ার মধ্যে কয় জোড়া মিশ্র বলো তো, 5 7 9 10, এই 4 জোড়া হচ্ছে মিশ্র, তাহলে টোটাল মিশ্র কত, 35, তাই না, 35 জোড়া। ওকে, অধিক বৈশিষ্ট্যপূর্ণ কম বৈশিষ্ট্যপূর্ণ, ঠিক আছে, বিশেষত্ব এটা অধিক। ওকে, রডকোষ কোন কোষ, চোখে আসলাম। রডকোষ কোন কোষ কি, দেখো রেটিনার বাইরের দিকে রডকোষ থাকে, দেখো রডের রেটিনার তাহলে রডকোষের বাইরে, রেটিনার বাইরের দিকে রডকোষ থাকে, আর রেটিনার কেন্দ্রের দিকে থাকে কোন কোষ, দেখো কেন্দ্রের কোন কোষের কেন্দ্রের কোন কোষের রডকোষ লম্বা সরু এবং পুরু, অনেক কিছু, জাস্ট লম্বা সরু মাথা রাখবা। আর এই কোন কোষ হচ্ছে খাটো এবং প্রশস্ত, ঠিক আছে। আর রডকোষ এক ধরনের, কোন কোষ 3 ধরনের। রডকোষ প্রতি চোখে, এটা লাগবে, প্রতি চোখে 120 × 10⁻60 ফোবিয়া প্রতি চোখে, আচ্ছা প্রতি চোখে ধরে, এবং ফোবিয়া ছাড়া অন্যত সব। ফোবিয়া কি বলতো, আসতেছি, হোল্ড অন, এতটুকু আগে মুখস্থ করো। কোন কোষের প্রতি চোখে, দেখো বেশি, রেটিনা বেশি, 7 থেকে 10⁻60, এবং ফোবিয়াতে অধিক ঘনত্ব, অন্যত্র হালকা। ফোবিয়াতে এটা কম, আর এখানে এই ফোবিয়াতে সবচেয়ে বেশি ঘনত্ব থাকে, খেয়াল করে এবার। আচ্ছা ফোবিয়াটা বলি, ফোবিয়া এটাকে বলা হয় সেন্ট্রালিস ফোবিয়া। এখানে তোমার রেটিনা থাকেই না, কারণ এদিক দিয়ে তোমার বের হবে, কী বের হবে বলো তো, রেটিনা বলতেছে, এখানে রডকোষ থাকে না, এদিক দিয়ে তোমার স্নায়ুগুলো যায়, সেখানে থাকে না, রড থাকে না। এখানে সবচেয়ে বেশি ঘনত্ব কার বেশি, বেশি, ওই যে কোন কোষের, ঠিক আছে। রড কোষের বাইরের খণ্ড রড আকৃতির, বিপুল পরিমাণ রডোপসিন রঞ্জন থাকে। রডোপসিন রঞ্জন কি, ভিটামিন এ, রডোপসিন রঞ্জন ভিটামিন এর সাথে সম্পৃক্ত, এই জন্যই দেখো চোখে দেখার একটা বিষয় এই রড কোষের সাথে আমাদের জড়িত। তাহলে বাইরের খণ্ড রড আকৃতির এবং বিপুল পরিমাণ রডোপসিন থাকে। কোন কোষ বাইরের খণ্ড কোন আকৃতির, অল্প পরিমাণ আয়োডোপসিন থাকে। দেখছো আয়োডোপসিন কার, কোন কোষের। ওকে, রড কোষ স্তিমিত আলোতে অধিক সংবেদনশীল। রড কোষ অনেক সংবেদনশীল, এতই সংবেদনশীল যে স্তিমিত আলো, রাতের বেলায় এই মৃদু আলোতে সে সংবেদনশীল হয়ে যায়, মৃদু আলোতেও সে আমাদেরকে দেখতে সহায়তা করে। এই যে রাতে তুমি দেখো, সেটা রড কোষের জন্যই। তারপরে এটা রাতের দর্শনে ব্যবহৃত হয়, যেমন স্ক্যাটোপিক দর্শন, এটা আজমল স্যারের বইয়ে নাই, স্ক্যাটোপিক দর্শন কথাটা। তোমাদের কাজ হচ্ছে খুব ভালো মতো এটা দেখে নাও। কোন কোষ উজ্জ্বল আলোতে অধিক সংবেদনশীল, হ্যাঁ দিনের বেলা একদম। এবং এই যে ফটো মানে কি, আলো, তাই না। ওকে, সাদা কালো প্রতিবিম্ব, যে রাতের বেলা সাদা কালো প্রতিবিম্ব, স্ক্যাটোটপিক। আর কোন কোষ রঙিন বস্তুর। রড কোষ ক্ষতিগ্রস্ত হলে মানুষ রাতকানা হয়, এই যে রাতে দেখতে পারে না, রড নাই মানে রাতে দেখতে পারবা না তুমি, বুঝছো। তার মানে আমাদের কোন কোষ রাতে দেখার জন্য কোনো অবদান নাই, বুঝছো। আচ্ছা, কোন কোষ ক্ষতিগ্রস্ত নষ্ট হলে বনান্ধ রোগ হয়, খুবই ইম্পর্টেন্ট। বনান্ধ রাতকানা দুইটাই আমাদের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, কিন্তু এগুলো নষ্ট হলেও সেক্স লিঙ্কড লাগে নাই, নর্মালি তোমার সব শেষ, বুঝছো, রাতে দেখতে পারবা না, বনান্ধ হবা। এখন দেখো সেন্ট্রালিস ফোবিয়া তো বুঝছো, ফোবিয়াতে এটা থাকেই না, এখানে ফোবিয়াতে অধিক ঘনত্ব থাকে, যে 7 × 10⁻6টা, এখানে 120 × 10⁻6টা, বুঝছো। এখানে সব নেগেটিভ, কোনে, এটা একটু মাথা রাখবা, শুধু এই কালারটা ছাড়া, সবই নেগেটিভ। যেমন দেখো এইখানে এটা হচ্ছে খাটো, প্রশস্ত মানে ছোট, কম, নেগেটিভ বা কম, এটা 3 ধরনের, এটা আবার বেশি, আর এটা কম, দেখছো কম বললাম, কম। অধিক ঘনত্ব, এখানে আবার বেশি, অধিক ঘনত্ব। আর এখানে আছে আয়োডোসিন, আচ্ছা আমি নেগেটিভ কেন বললাম, বাদ দাও, নেগেটিভ না তাহলে। ওকে, ঠিক আছে। তারপর এটা কি, অনাল বা সনাল। অনালকে বলা হয় কি, নাল বা নালী নাই।
নালী বা নাল নাই, অন্তঃক্ষরা গ্রন্থি। আর এটা হচ্ছে তাহলে যার নালী নেই সেটা হরমোন ডিল করবে, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, বহিঃকরা থেকে জুস বা রস নিঃসৃত হয়। ওকে, তাহলে নালীবিহীন গ্রন্থিসমূহকে অনাল বন্ধ করা, এখানে নালীযুক্ত। আর অনাল গ্রন্থি থেকে প্রাণরস বা হরমোন ক্ষরিত হয়, এখান থেকে বিভিন্ন এনজাইম মিউকাস ক্ষরিত হয়। হরমোন রক্ত লসিকা দ্বারা পরিবাহিত হয়, হরমোন কি রক্ত লসিকা দ্বারা বাহিত হয়, এখানে এনজাইম মিউকাস নালী দ্বারা বাহিত হয়। ঠিক আছে, তাহলে রক্ত লসিকা দ্বারা এই হরমোন কি হয় বলো, বাহিত হয়। এনজাইম মিউকাস নালী দ্বারা, এটা হচ্ছে এনজাইম মিউকাস নালী দ্বারা বাহিত হয়। ঠিক আছে, সো দেখো এটা খুব ইজি যে অনালে হচ্ছে তোমার অন্তঃক্ষরা থেকে হরমোন বের হয়, যেটা হচ্ছে রক্ত লসিকা দ্বারা পরিবাহিত হয়, আর এটা হচ্ছে এনজাইম মিউকাস নালী দ্বারা পরিবাহিত হয়। নালী, ওদের তো নালী আছে। আর যেহেতু এটা রক্ত দ্বারা, তার মানে এটা বডির কানায় কানায় যাবে এবং অনেক দীর্ঘস্থায়ী এবং সুদূর প্রসারী হবে। বুঝছো, অনেক দূরে যেতে পারবে যেহেতু ব্লাড। আর নালীতে এত বড় হয় না, নালী এটা তো সীমাবদ্ধ এক গ্রন্থি থেকে আরেক গ্রন্থি। তো এটা হচ্ছে অধিক মাত্রায় নিঃসৃত হয়ে মিউকাসের কার্যকারিতা অবশ্যই ক্ষণস্থায়ী এবং তাৎক্ষণিক এবং এই যে স্বল্প পরিমাণ। ঠিক আছে, স্বল্প দৈর্ঘ্য, এটা যেমন দীর্ঘস্থায়ী। আর উদাহরণ দেখো, এই যে এগুলো তোমরা পড়ছোই, সবই ইজি। এই যে অগ্নাশয়ের সনাল অংশ, অগ্নাশয়ের সনাল অংশ মানে কি, অগ্নাশয়ের অনাল অংশ এই পাশে আছে, মানে হচ্ছে অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। ঠিক আছে, এখানে দেখো এনজাইম আর হরমোনের পার্থক্য, এটা হচ্ছে সনাল থেকে বা কোষাভ্যন্তরে নিঃসৃত হয়, সনাল গ্রন্থি বা কোষাভ্যন্তরে নিঃসৃত হয়, এটা অনাল থেকে, তোমরা জানো। এটা উৎসের নিকট, মাত্র বলছি নিকটবর্তী, এটা হচ্ছে দূরবর্তী, যেহেতু ব্লাড দিয়ে অনেক দূর ফ্লো করা যায় পুরো বডিতেই। রাসায়নিক বিক্রিয়া এটা ত্বরান্বিত করে, আর এটা হচ্ছে বাস এটাই ত্বরান্বিত করে। হ্যাঁ, এনজাইম কিন্তু কখনো ধ্বংস হয় না, এটা বডিতে মানে অপরিবর্তিত অবস্থায় থাকে। আর এটা কি উদ্দীপিত হয় এবং বিক্রিয়ার সাথে ধ্বংস হয়ে যায়, বা ব্লাড দিয়ে রেচন হিসেবে মূত্রপথে বা যেভাবেই হোক এটা নিশ্চিত হয়। আর কাজের দ্রুত এবং ফলাফল হচ্ছে তাৎক্ষণিক। আর এটা হচ্ছে যেহেতু ব্লাড অনেক দূর যাবে, তার মানে সুদূর প্রসারী ফলাফল এবং গতিটা মন্থর, মানে ধীরে ধীরে যাবে। রাসায়নিক বিক্রিয়া উভমুখী, রাসায়নিক বিক্রিয়া একমুখী। ঠিক আছে, উভমুখী আমরা জানি, উভমুখী বিক্রিয়া এনজাইম লাগে, তোমরা কি এটা তো কেমিস্ট্রি থেকে জানার কথা। আর এটা হচ্ছে একমুখী, মানে এই যে এইভাবে যে যাবে ব্লাড দিয়ে সেটা একমুখী, বুঝছো, একমুখী। আর তোমার কী বলবো, এনজাইম হচ্ছে এই যে এটা একটা নালী, এক নালী থেকে একবার যাবে আবার সে আসবে, বুঝছো, নালী পথটা তো এজন্যই। বোঝা গেছে আমার কথাটা, বলো বুঝছো কি না? এই যে এক গ্রন্থি থেকে আরেক গ্রন্থি ও গিয়ে আবার ফেরত আসতে পারবে নিজের মতো, আর ও তো ধ্বংসপ্রাপ্তও হয় না, বুঝছো, ধ্বংসপ্রাপ্ত হয় না। আর এটা হচ্ছে একবার যাবে, ব্লাড দিয়ে একবার ফ্লো করবে এবং এটা ধ্বংস এবং এখান দিয়ে মূত্রপথে বের হয়ে যাবে। তো এটা উভমুখী, এটা একমুখী। নালী দ্বারা পরিবাহিত হয়, এটা হচ্ছে রক্ত দ্বারা। আর এখানে এক্সাম্পল আছে, দেখবা। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ, আমাদের অনেক সময় লাগতেছে, 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে। তারপর আসো আমি দেখি দুই ভাগে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, যেহেতু ভিডিও লম্বা হইতেছে। এই হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7টা একটু দেখো। এই যে অব্রুচের ফোরামন চিনো তোমরা? এটা যদি এই যে, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার এই যে ল্যাম্বার রিজিয়নটা, এবং এখানে একটা অব্রুচের ফোরামন থাকে, যেটার সাথে এই যে ফিমারের মস্তক লাগানো থাকে। ওকে, এবার আসো এটা পুরুষ ও মহিলার শ্রোণীচক্রের পার্থক্য খেয়াল করো। একটা জিনিস খেয়াল করবা, একটু দেখাই। সরু ছোট অগভীর, মানে এই তিনটা নারীদের ক্ষেত্রে বড় গভীর এরকম, আর এই উপরের 1 আর 5 হচ্ছে পুরুষদের ক্ষেত্রে বড়, বুঝছো? তাহলে একটু খেয়াল করো, তোমাদের এই যে মেয়েদের ক্ষেত্রে স্যাক্রামটা খাটো প্রশস্ত চ্যাপ্টা হওয়ার রিজন আছে, বাচ্চা এখানে থাকতে হবে, এখানে তো বাচ্চা থাকে, তার কারণে এটা বড় হয়, প্রশস্ত চ্যাপ্টা হয়, জায়গা দিতে হবে। পেলভিসের ছিদ্র অপেক্ষাকৃত বড়, অবশ্যই পেলভিসের ছিদ্র তো বড় হতে হবে, কারণ এই পথে বাচ্চাটা বের হবে, তাহলে পেলভিসের ছিদ্র বড়, বুঝছো? পিউবিক সিম্ফাইসিস গভীর তো হতেই হবে, মানে এই জায়গাটা এরকম গভীর কেন, কারণ এখানে একটা বাচ্চা ক্যারি করতে হয়। আচ্ছা, এমনিতে আমরা জানি মেয়েদের সব কিছু ছোটো, মস্তিষ্ক বলো, লিভার, সব কিছুর সাইজ ছোট, ওজন ছোট। মেয়েদের এমনি তো একটা এই মনে করো এক্স ইয়ার, হ্যাঁ, এক্স ইয়ার মানে কি, মানে হচ্ছে একটা বয়সকে আমি এক্স দ্বারা ডিনোট করলাম। এই বয়সে, সেম বয়সে একটা মেয়ের ওজন কিন্তু কম হতে হয় একটা ছেলের থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, তাহলে মানে সবই ছোট হবে। এই তিনটা কেন বড় হলো, সবই যেহেতু ছেলেদের বড়, কারণ এটা রিজন আছে, সেটা হচ্ছে যে একটা মেয়েকে বাচ্চা ক্যারি করতে হয়, ঠিক আছে?
আচ্ছা, এরপর হচ্ছে এমনিতে নর্মালি মেয়েদের দেখো অস্থি হালকা আকারে ছোট, এখানে অ্যাসিড বলে যেমন ছোট, সম্মুখ অভিমুখী, ঠিক আছে? সম্মুখ অভিমুখী মানে কি ছোট, ছোট দিকে সামনে থাকতে পারে। আর এই ছেলেদের দেখো অ্যাসিড বলে যেমন বড় এবং পার্শ্ব অভিমুখী, পার্শ্ব মানে কি পার্শ্বে, সম্মুখ হয়ে পার্শ্বেও জায়গা দিতে হইতেছে ছেলেদেরই ফাঁকাটা এত বড়। আর এটা হচ্ছে অস্থি ভারী এবং বড়, এবং বাকিগুলো দেখো এটা সরু, এখানে তো চ্যাপ্টার চ্যাপ্টার, এখানে বাচ্চার রাখার কোনো ইস্যু নাই, যার কারণে স্যাক্রাম ছোট বা সরু, ঠিক আছে? স্যাক্রাম ওয়ার্ডগুলো কিন্তু খেয়াল করবা। আর কি পেলভিসের ছিদ্র অপেক্ষিত ছোট, অবশ্যই ছোট হবে। আচ্ছা, সিমফাইসিস অগভীর, বুঝছো? তো এটা ইজি। তারপর আসো এই যে এটা তো অনেক ইম্পর্টেন্ট, নিরেট অস্থি অ্যান্ড স্পঞ্জি অস্থি, খেয়াল করো। এদের কর্টিক্যাল অস্থি বলা হয়, এদেরকে কি বলা হয়? কর্টিক্যাল অস্থি বলা হয় নিরেট অস্থিদেরকে। আর স্পঞ্জি অস্থিদেরকে কি বলা হয়? ট্রাবেকুলার অস্থি। স্পঞ্জি অস্থিদেরকে কি বলা হয়? ট্রাবেকুলার অস্থি। তোমরা এটা জানো, এই ট্রাবেকুলার হচ্ছে স্পঞ্জিদের ইউনিট, বুঝছো? আর এই নিরেটের ইউনিট হচ্ছে হার্বেসিয়ান তন্ত্র। আর এখানে এদেরকে এমনিতে কর্টিক্যাল অস্থি বলা হয়। এই যে হার্বেসিয়ান তন্ত্র নামক একক, এটা হচ্ছে ট্রাবেকুলার নামক একক। আর নিরেট অবশ্যই ঘন, ভারী, মজবুত। আর স্পঞ্জি মানে কি? পাখির বোন, এত হালকা যে ওরা উঠতে পারে, মানে হচ্ছে পাতলা এবং হালকা। এই অস্থির বাইরে প্রধান স্তর গঠন করে, এই যে নিরেট অস্থির ভেতরে থাকে, নিরেট অস্থির ভেতরে থাকে, মানে এই যে বই ফিগার আছে তোমাদের এগুলার, মানে পুরাটা যদি নিরেট হয়, এই যে ভেতরে ভেতরে, এই ভেতরে ভেতরে এই ফাঁকা অংশটা হচ্ছে স্পঞ্জি। আর এই যে একটু মোটা করে এই পাশটা আমি আঁকছি, এই ইয়েলোটা যে আঁকলাম, এই ইয়েলোটা হচ্ছে তোমাদের অবশ্যই নিরেট অস্থি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই যে মানবতন্ত্র অঙ্গালতন্ত্রের 80% গঠন করে, তাহলে এটা 20%, বুঝছো? এখান থেকে এই নতুন একটাই পাইলাম, সেটা হচ্ছে কর্টিক্যাল অস্থি। ওকে, তরুণাস্থির পার্থক্য, তরুণাস্থি অস্থির পার্থক্য খেয়াল করো। তরুণাস্থি কিরকম হয় বলো তো? সবাই জানো অর্ধ কঠিন, নমনীয়, স্থিতিস্থাপক তরুণাস্থি। ম্যাট্রিক্স হচ্ছে, আচ্ছা দরকার নেই, এটা হচ্ছে কঠিন অনমনীয় অস্থিতিস্থাপক, কঠিন অনমনীয় অস্থিতিস্থাপক, বুঝছো? বলো তো বুঝছো কিনা? তাহলে প্রথমটা বুঝছো অর্ধকঠিন নমনীয় স্থিতিস্থাপক, এটা হচ্ছে অনমনীয় অস্থিতিস্থাপক। তারপর কি? হ্যাঁ, কি কথা। আচ্ছা, প্যারিকন্ডিয়াম নামক আবরণ, এটা হচ্ছে প্যারিঅস্টিয়াম, অস্ট, অস্ট, এই অস্ট মানেই হচ্ছে বোনস। আর কন্ড্র, কন্ড্র মানে অস্থি, বুঝছো? বুঝছো কিনা বলো? ঠিক আছে। তারপর দেখো ম্যাট্রিক্সে গোলাকৃতির কন্ড্রোব্লাস্ট, গোলাকৃতির কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট থাকে, তাহলে গোলাকৃতির কোষ থাকে, কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট। ব্লাস্ট হচ্ছে ইম্যাচিওর, সাইট হচ্ছে ম্যাচিওর, ঠিক আছে? তারপর এখানে থাকে জালাকৃতির অস্টিওব্লাস্ট, হ্যাঁ এটা আজমল স্যারের বইয়ে লেখা আছে মাকড়সা আকৃতির, মাকড়সা জাল একই কথা। অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, সো ব্লাস্ট, ক্লাস, সাইট এগুলো থাকে। এটা হচ্ছে জাল আকৃতির, তোমরা হার্বিসিয়ান তন্ত্র দেখলেও দেখবে এরকম জালের মতো বিস্তৃত। আর এটা হচ্ছে গোল আকৃতির। অস্থিমজ্জা থাকে না, অবশ্যই ওদের থাকে, অধিকাংশ ক্ষেত্রে অস্থিমজ্জা থাকে। আর এখানে হার্বিসিয়ান তন্ত্র অবশ্যই, এখানে হার্বিসিয়ান তন্ত্র থাকবে না, এখানে থাকে। আচ্ছা, এটা হচ্ছে উৎপাদন করে, আর অবশ্যই উৎপাদন করে, এটা হচ্ছে বাচ্চা অবস্থা উৎপাদন করে। বাচ্চা অবস্থা না, বাচ্চা অবস্থায় প্লীহা যকৃত করে, কিন্তু এমনিতে বড় হয়ে যায়, যে এখন বর্তমানে আমাদের এইসব আরবিসি টারবিসি উৎপন্ন হচ্ছে এই নিরেট অস্থি থেকেই, ঠিক আছে? নিরেট অস্থিমজ্জা, এই অস্থিমজ্জা থাকে না, অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। ওকে, মানবদেহের অবস্থান দেখো, এই যে আমাদের নাক, তুমি নাকটা এখন ধরে দেখো, কানটা ধরে দেখো, কানের পিনাটা ধরে দেখো, ওগুলো একদম সফট, এখানে কোনো বোন নাই। অস্থিপ্রান্ত, এই যে পশুকা আছে না, পশুকার এইখানে অস্থিপ্রান্ত এখানে সাদা সাদা থাকে, অ্যাটাচ করে যে পশুকাগুলো যে মিলিত হয় এই স্টার্নামে, তাহলে এই যে কথাবার্তা, সেটা হচ্ছে তোমার কি দেখো অস্থিপ্রান্ত, নাক, কান, শ্বাসনালী। আমাদের যে শ্বাসনালী আছে, সেখানে শ্বাসনালীতে কিরকম থাকে? হায়ালিন তন্তু থাকে। অস্থিপ্রান্তে কি থাকে? অস্থিপ্রান্তে সাদা তন্তু থাকে। অস্থি সন্ধি, তারপর অন্তঃকশরকা চাকতি, ইন্টারসেরেব্রাল ডিস্ক সেখানে থাকে। তোমরা এগুলো ফিগার দেখে ইজিলি বুঝতে পারবা। তারপর হচ্ছে মানুষের কঙ্কালতন্ত্রের অধিকাংশই অস্থি, কঙ্কাল যেমন এটা হচ্ছে আমাদের ফেমার, হিউমারাস, এগুলো আর কি। আর এখানে চাপ ও টান প্রতিরোধ করে, তাহলে অস্থির কাজ কি, তরুণাস্থির কাজ কি? চাপ ও টান প্রতিরোধ করে। আর এটা তো বুঝতেছো দৃঢ়তা প্রদান, বিভিন্ন ভার বহন, এই যে রক্তকণিকা উৎপাদন, বুঝছো? তারপর হচ্ছে করটি ও করটিকার পার্থক্য, করটি ও করটিকার পার্থক্য কি? স্কাল, এটা একটু মনে রাখবা, করটিকা নামটা বড়, ইয়াটাও ইংলিশটাও বড়, ক্র্যানিয়াম, আর করটি স্কাল। করটি বা অস্থি নির্মিত কাঠামো মেরুদণ্ডী মাথাকে আবদ্ধ করে। আর এটা হচ্ছে করটিকা, দেহের একটা অংশ, মানে করটির একটা অংশ হচ্ছে করটিকা, মানে করটি বড়, গ্রেটার দেন করটিকা। এখানে 22টা অস্থি, এখানে 8টা অস্থি। আচ্ছা, এখানে এই যে এখানে একটু কন্ট্রাডিক্টরি আছে, 22টা 8টা তোমরা অপরিচিত, কারণ বলি করটির মধ্যে আসলে 29টা অস্থি থাকে। আজমল স্যারের ওয়াইজ এমনিতে নর্মালি 29টা অস্থি।
আর করটিকাতে থাকে 8টা অস্থি। তো এই 8টা ঠিক আছে, কিন্তু এখানে 22টা কেন দিয়ে দিছে? তো একটু খেয়াল রাখবা তোমরা, মানে যদি এই ছক থেকে কোশ্চেন করা হয় তাহলে হুবহু 22 তুলে দিবে, এবং এটা কিন্তু সত্যি, বুঝছো? আবার মনে করো এমন সত্য মিথ্যা কোশ্চেন এমন দিয়ে দিল যে এখান থেকে করটি 22টি অস্থি নিয়ে গঠিত, না এটা সত্য নাকি মিথ্যা, অনেকে দেখবা যে সত্যি দিয়ে দিবে, কারণ আসলে কিন্তু মিথ্যা, কারণ বই ডিরেক্ট আছে, ভুল আছে হয়তো 29 কারেক্ট। আচ্ছা, করটির নিম্ন চোয়াল বা ম্যান্ডিবল অস্থি নরনক্ষম। করটির নিম্ন চোয়াল বা ম্যান্ডিবল অস্থি নরনক্ষম মানে হচ্ছে নড়তে পারে, আর এখানে কোনো অস্থি নরনক্ষম নয়। এখানে কী কী অস্থি আছে বলো তো? প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপেটাল, স্ফেনয়েড, এথময়েড, আরেকটা আছে, ঠিক আছে, আরেকটা আছে, ওইটা খুঁজবা। কিন্তু এগুলো কেউই নরনক্ষম না। এই যে ম্যান্ডিবল কিন্তু নরনক্ষম, যে তুমি নিজেও এখন নাড়তে পারবে, যে খাওয়ার সময় যে হা করি তো নাড়ানো যাচ্ছে। করটির কাজ হচ্ছে মস্তিষ্ক রক্ষা করা, মুখের পেশি সংযুক্ত, মুখের বৈশিষ্ট্য নির্ধারণ। আর এটা হচ্ছে কি করে? করটির প্রধান কাজ হচ্ছে মস্তিষ্ক, ম্যানিঞ্জেস ও সেরিব্রাল তরলকে রক্ষা করা। তো লাস্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে করটি পুরাটা, তাহলে সে পুরাটা মস্তিষ্ককে রক্ষা করবে, ধরবে, ধারণ করবে, মুখের পেশি সংযুক্ত করবে, মুখের বৈশিষ্ট্য পুরাটাই। আর এখানে হচ্ছে সেরেব্রাল, ওই যে 3টা জিনিস, মস্তিষ্ক, ম্যানিঞ্জেস, সেরেব্রাল তরলকে রক্ষা করবে। আর এটা হচ্ছে ইলিয়াম। ইলিয়াম আর ইলিয়ামের পার্থক্য এখানে মনে রাখবা, যে ডাইজেশন চ্যাপ্টার যেটা আছে ইলিয়াম, সেখানে ই আছে, ইটা আগে আসতেছে, বুঝছো? এই ইটা আগে আসে, এই ইটা আগে আসে, আর এই আইটা তো পরে আসে। আর তোমার বই ওই ডাইজেশন চ্যাপ্টারটা আগে আসে, দেন ওই চ্যাপ্টারটা, এই কঙ্কাল চ্যাপ্টার, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্ষুদ্রান্তের জেজুনাম ও সিকামের মধ্যবর্তী অংশ, আর এটা হচ্ছে শ্রোণীচক্রের গঠনকারী সবচেয়ে উপরের ও বৃহৎ অস্থি। মানে এই ইলিয়ামটা হচ্ছে সবচেয়ে বৃহৎ, শ্রোণীচক্র গঠনকারী সবচেয়ে বৃহৎ অস্থি, এটা পরীক্ষা আসতে পারে। আচ্ছা, কেবল উচ্চ শ্রেণীর মেরুদণ্ড অর্থাৎ সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী এদের দেহে থাকে, সাপ ব্যতীত এরা সবখানেই থাকে, ঠিক আছে? সাপের নাই আর কি ইলিয়াম, বাকি সবারই আছে। মানবদেহে 2 থেকে 4 মিটার দীর্ঘ পেশিময় নলাকার, এমনিতে ক্ষুদ্রান্ত পুরাটা হচ্ছে 6 থেকে 7 মিটার, তো এর মধ্যে 2 থেকে 4 মিটার নিয়ে গেছে এই পেশিময় নলাকার গঠনটা। আর মানবদেহের শ্রোণীচক্রে একটি ডানা সদৃশ, খুব ইম্পর্টেন্ট, মানবদেহের এই ইলিয়ামটা একটা ডানা সদৃশ, স্ফেনয়েডটাও ডানা, থাইরয়েড গ্ল্যান্ডটাও ডানা, থাইরয়েড গ্ল্যান্ড প্রজাপতি, তাহলে এই দুটা ডানা, ঠিক আছে? স্ফেনয়েড আর শ্রোণীচক্রের এই ইলিয়ামটা সর্ববৃহৎ অস্থি। আবারও আসলো, শ্রোণীচক্রের ডানাকৃতি সর্ববৃহৎ অস্থি। এটা ভিটামিন B12, পিত্ত, লবণ, খাদ্যসার শোষণ, এই যে শোষণে সহায়তা করে। ইলিয়ামে অনেক অধিক শোষণ হয়, জানো তো? এটি নিম্ন উদরে বিদ্যমান অঙ্গাদিকে সুরক্ষা দেয় এবং ফিমারকে মেরুদণ্ডের সাথে যুক্ত রাখে, এবং নিম্ন উদরে বিদ্যমান অঙ্গাদিকে সুরক্ষা দেয়, এই যে ফিমারকে যুক্ত রাখে। ওকে, তারপর কি? বক্ষ অস্থিচক্র ও শ্রোণীচক্র, পেলভিক গার্ডেল, এটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল, এটা হচ্ছে পেলভিক গার্ডেল, শ্রোণীচক্র, এটা হচ্ছে বক্ষ, এটা শ্রোণীচক্র বলেছি, এটা হবে বক্ষচক্র, এটা হবে বক্ষচক্র। হ্যাঁ, আর এটা পেক্টোরাল, ঠিক আছে, পেলভিক। ওকে, এবার দেখো কি দেখবা, যে বক্ষ অস্থিচক্র মানবের স্কন্ধ অঞ্চলে, স্কন্ধ মানে কাঁধ, আর এটা হচ্ছে নিতম্ব অঞ্চল মানে শ্রোণী, একই কথা। আর বক্ষ অস্থিচক্র 2টি পৃথক অংশে অর্ধাংশ অবস্থায়, এখানেও 2টি সংযুক্ত, খেয়াল করবা, এটা হচ্ছে 2টি পৃথক, মানে এটা যদি মানুষ হয়, দেখো 2টা পৃথক অংশ দেখতেছো, এই যে 1 2, আর এটা হচ্ছে 2টা পৃথক, আর এখানে হচ্ছে 2টা সংযুক্ত, এখানে কিন্তু একসাথে সংযুক্ত থাকে, এই এটা স্যাক্রা মাক্সি, 2টা কিন্তু সংযুক্ত থাকে, পৃথক সংযুক্ত। এর প্রতি অর্ধাংশ ক্ল্যাভিকল ও স্ক্যাপুলা নামক 2টি অস্থি নিয়ে গঠিত, এর প্রতি অর্ধাংশ ক্ল্যাভিকল ও স্ক্যাপুলা, দেখো এই যে ক্ল্যাভিকল, কলার বোনসকে বলা হয় ক্ল্যাভিকল, স্ক্যাপুলা তো চিনো, পিঠের যে বোনসটা, এই যে দেখছো, একটু আঁকার চেষ্টা করছি, এই যে এটা তো পৃথকই। আর এখানে প্রতি অর্ধাংশ ইলিয়াম, পিউবিস, ইস্টিয়াম 3টি অস্থি নিয়ে গঠিত। তো একটু দেখো, যে সবাই দেখো, যে প্রতি অর্ধাংশ ইলিয়াম, পিউবিস, ইস্টিয়াম নামক 3টি অস্থি, ইলিয়াম, পিউবিস, ইস্টিয়াম, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস, এগুলো ফিগার দেখাতে বলে বেটার হইতো, বাট কারেন্টলি ফিগার দেখারও টাইম নেই আমাদের। আচ্ছা, এরপর হচ্ছে গ্লেনয়েড গহ্বরে একটা গর্ত থাকে, এই যে, আর এখানে হচ্ছে অ্যাসিটাবুরিটাম, তার মানে হাতের গহ্বর, মানে এই যে দেখো কি আঁকলাম, হ্যাঁ এটা আমার একটা হাত আঁকছি, এখন এইখানে একটা গহ্বর থাকে, বুঝছো? এই গহ্বরটা, এখানে তো স্ক্যাপুলা আছে পিছনে, এখানে আছে তোমার, বলতো এটা কি আঁকলাম, ক্ল্যাভিকল, হ্যাঁ। তাহলে এই একটা অবস্থা, এখানে একটা গহ্বর থাকে যেটা বলা হয় গ্ল্যানয়েড গহ্বর, এটাতে হিউমারাসের মস্তকটা লাগানো থাকে। ঠিক একইভাবে এখানেও
দাও পা এঁকে দিলাম। হ্যাঁ, তাহলে এইখানে এই যে এটাকে বলা হয় অ্যাস্টাবুলেটাম। অ্যাস্টাবুলেটামের গহ্বর এটা কোথায় থাকে দেখো তো, এখানে এটা কোথায় থাকে, এটা হচ্ছে অ্যাস্টাবুলেটাম নামক গর্ত থাকে, ফিমারের মস্তক যুক্ত থাকে। ফিমার, ফিমার তোমরা সবাই চিনো, ফিমারের মস্তক। এই যে আমি একটু ফিমারই আঁকছি, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ক্লিয়ার নাকি আমাকে বলো। তা লাস্ট একটা আছে যে ভারোত্তোলন, ধরে রাখা। তারপর এই মানে আমাদের পিঠে যে আমরা ভারোত্তোলন করি না, ধরে রাখি, ধরে রাখা হচ্ছে হাত বোঝানো হয়েছে। আর যে লাফানো দৌড়ানো, লাফানো দৌড়ানোর কাজকার ইয়ার পায়ের, তাই না? বা এই স্যাক্রাম শ্রোণীচক্রের, বুঝছো? এগুলো কিন্তু প্রশ্ন দিয়ে দিবে এখান থেকে, আগেও কোশ্চেন হয়েছে, হিস্ট্রি আছে। তো তোমাদের কাজ হচ্ছে সুন্দর মতো পড়া, বুঝছো? যে আমি সবই দাগাই দিলাম, খুবই ইম্পর্টেন্ট, মানে ভুল ভুল হওয়ারও অনেক চান্স আছে। ওকে, নেক্সট অঙ্কীয় কঙ্কাল, উপাঙ্গিক কঙ্কাল। অক্ষীয়, অক্ষীয় কঙ্কাল মানে কি এই যে বরাবর অক্ষ বরাবর, উপাঙ্গিক মানে কি এই যে এগুলা, ঠিক আছে? দেখো যে মানুষের কঙ্কাল তো কেন্দ্র অক্ষ বরাবর, আর এটা হচ্ছে অক্ষীয় কঙ্কালের সাথে যুক্ত কঙ্কালকে, যুক্ত যেগুলো যুক্ত আছে, বুঝছো? আর এটা হচ্ছে কেন্দ্র বরাবর। আর এটা হচ্ছে করতি মেরুদণ্ড, এই যে প্রান্তিক, একটু আগে আমরা নার্ভ পড়ে আসলাম না, এই যে কেন্দ্রীয় স্নায়ু, এই যে এখানে 12 জোড়া, এখানে 31 জোড়া, এরকম আর কি, ওগুলাকে কাভার করে, ওগুলাকে কাভার করে রাখে এই অস্থি। আর একটি বক্ষ অস্থিচক্র, শ্রোণী অস্থিচক্র, অগ্রপথের বা পশ্চাৎপদের। অগ্রপদ মানে হাত, পশ্চাৎপদ মানে পা। ও বক্ষ অস্থিচক্র আর শ্রোণী চক্র, ঠিক আছে? তাহলে বক্ষ অস্থিচক্র, শ্রোণী চক্র, তাহলে এই তিনটা, সরি এই চারটা, ঠিক আছে? একটু ভালো মতো এগুলো পড়বা। মানুষের অক্ষীয় হচ্ছে 80টা অস্থি, মানুষের উপাঙ্গিক কঙ্কাল হচ্ছে 126টা অস্থি। অক্ষীয় কঙ্কাল মানুষকে সোজা হয়ে দাঁড়াতে হেল্প করে, অভ্যন্তরীণ অঙ্গসমূহকে রক্ষার কাজে হেল্প করে। উপাঙ্গিক কঙ্কাল চলনে সহায়তা করে, চলনে, যে হাত পা দিয়ে আমরা চলাফেরাইতে করি। আর এটা সোজা হয়ে, এই যে কেন্দ্রীয় কেন্দ্র বরাবর আছে, মানে এটা সোজা হয়ে দাঁড়াইতে হেল্প করে, এবং অভ্যন্তরীণ অঙ্গসমূহকে রক্ষার কাজে হেল্প করে, ঠিক আছে? অভ্যন্তরীণ অঙ্গসমূহকে সবাই রক্ষা করে, এটাও রক্ষা করে, এটাও রক্ষা করে। কিন্তু প্রশ্নে আসলে এখানে টিক দিবা, অক্ষীয়তে টিক দিবা, কারণ এটা হুবহু বইয়ের লাইনে আছে। কঙ্কাল পেশি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই চারটা খেয়াল করো। অবস্থান, অবস্থান দেখো, অবস্থান হচ্ছে অস্থি সংলগ্ন চোখ, জিহ্বা, গলবিলে। খেয়াল করবা এই যে এখানে সব নালী থলি, দেখো নালী থলি জরায়ু, তিনটা জিনিস, নালী, 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 নালী থলি জরায়ু। এখানে মূত্রথলিটা বাদ গেছে, মূত্রথলি সবাই লিখে নাও, ঠিক আছে? মূত্রথলি, আচ্ছা এখানে না লেখা থাকলে লেখার দরকার নাই, কিন্তু এই নালী আর জরায়ু দুইটা অ্যাড, জাস্ট এখানে কিছু না, নালী জরায়ু দেখলে আনসার হবে অনৈচ্ছিক, বুঝছো? আচ্ছা এখানে নামগুলো দেখো, তোমাদের কোথায় গেল, এই যে এইখানে তোমাদের অমসৃণ হচ্ছে মসৃণ, কোনো দাগ নাই, অরৈখিক ভিসেরাল, এটাকে বলা হয় অনৈচ্ছিক। আর এটা হচ্ছে অমসৃণ, এটা হচ্ছে মসৃণ। অমসৃণ কঙ্কাল পেশি, এটার নাম হচ্ছে রৈখিক। আর হৃদপেশি মানে কার্ডিয়াক, ঠিক আছে? আর এই যে দেখো হৃদপিণ্ডি মায়োকার্ডিয়ামে, দেখছো এখানে কিন্তু আরেকটা ইনফরমেশন আছে, মায়োকার্ডিয়ামে তিনটা প্রাচীরের মধ্যে মায়োকার্ডিয়াম মাঝখানেরটাতে তোমার এই পেশি আছে, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এর মধ্যে এন্ডোকার্ডিয়ামে আছে কপাটিকা, আর একটোতে আছে চর্বি, ঠিক আছে? একটো না তো, সরি, এপিডার্ম, ঠিক আছে? আচ্ছা, আর এখানে অস্থি, চোখ, জিহ্বা, গলবিল, যেগুলো নাড়ানো যায় না, দেখো জিহ্বা কিন্তু অমসৃণ, অথচ জিহ্বা কিন্তু আমরা নাড়াতে পারি, কিন্তু তাও জিহ্বা অমসৃণে আছে, তো এটা কিন্তু খেয়াল করবা। ওকে, এবার প্রকৃতি দেখো, প্রকৃতিগুলো সুন্দর করে লিখে দিচ্ছে, ঠিক আছে? তাহলে তারপর দেখো পেশিতন্তু, এটা হচ্ছে নলাকার, শাখাবিহীন, মানে এরকম নলাকার, জাস্ট এটা যেটা দেখতেছো সেটাই। আর নিউক্লিয়াস একটা বড় একটা থাকে, সরি অসংখ্য নিউক্লিয়াস থাকে, অনেকগুলো নিউক্লিয়াস থাকে। আর এটা হচ্ছে মাকু আকৃতির, এরকম আকৃতির, আর শাখাবিহীন, এখানেও কোনো শাখা নাই, এটা নলাকার, ঠিক আছে, কিন্তু শাখা আছে, ঠিক আছে? নলাকার শাখা আছে। ওকে, এবার দেখো পরবর্তীতে কোনটা, তাহলে এই শাখা কোনগুলোতে নাই এগুলো একটু মার্ক করো, আর নলাকার কোনগুলো সেগুলো একটু মার্ক করো। নিউক্লিয়াস অসংখ্য, এখানে একটা থাকে কেন্দ্রে থাকে, লাইক এরকম, আর এটাও একটা থাকে কেন্দ্রে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি জানি, এখানে হচ্ছে পরিধিতে থাকে, এখানেও মনে করো আজমল স্যারের বইয়ে লেখা ছিল স্ফীত পরিধিতে বা স্ফীত অংশে, এরকম, এটা তো স্ফীত অংশ না। আর কেন্দ্র, এটা একদম পারফেক্ট, কার্ডিয়াকে সব জায়গায় সব স্যারের বইয়ে কেন্দ্র লেখা আছে। আচ্ছা, আড়াআড়ি দাগ অবশ্য ওদের বিদ্যমান, যার কারণে ওদের নাম হয়েছে অমসৃণ, মানে দাগ আছে, মসৃণ না, রৈখিক। ওকে, আর এটা অবশ্যই অনুপস্থিত, যার কারণে ওর নাম মসৃণ হয়েছে বা অরৈখিক, আর এখানে অনুপস্থিত, এটা এই মাথা রাখবা, ঠিক আছে? আচ্ছা, মাথা একদম জাস্ট মাথা রাখবা যে আমার এখানে অসংখ্য নিউক্লিয়াস, এখানেই অসংখ্য আড়াআড়ি দাগ আছে,
বুঝছো, এভাবে মনে রাখবা। আর ইন্টারকালেক্টেড ডিস্ক শুধুমাত্র তোমরা সবাই জানো কার্ডিয়াকে বিদ্যমান। সংকোচন ক্ষমতা দ্রুত ও শক্তিশালী, অফকোর্স। আর মন্থর দীর্ঘস্থায়ী, এটা হচ্ছে পরিমিত ছন্দময়, বুঝছো, মানে এরকম আর কি। মানে এটা হচ্ছে এলোমেলো একদম পাওয়ারফুল, এটা হচ্ছে একদম পারেই না, আর এটা হচ্ছে একদম ডিসিপ্লিনড, ছন্দময়, রিদমিক। অঙ্গ সঞ্চালন ঘটায়, এটা বিভিন্ন নালীতে বস্তুর চলাচল নিয়ন্ত্রণ ঘটায়, আর এটা হচ্ছে হৃদস্পন্দন ঘটায়। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটাও শেষ। আচ্ছা, এরপরের যে চ্যাপ্টার আমাদের আছে চ্যাপ্টার, আচ্ছা তো এখন চ্যাপ্টার 6 এটা করেই শেষ করে দিব, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। চ্যাপ্টার 6 এরপর বাকি 5টা চ্যাপ্টার আমরা অন্য ভিডিওতে পড়বো। তো দেখো রেচন শ্বসনের পার্থক্য। রেচন এটা নাইট্রোজেন, এটা বজ্র, আর এটা হচ্ছে শক্তি সৃষ্টি করে জানো রিয়াকশানে। আর এটা হচ্ছে রেচন অঙ্গের উপাদানগুলো একজোড়া বৃক্ক, একজোড়া গবিনী, গবিনী মানে কি টিউবেল, আর হচ্ছে মানে ওই যে ইউরেটার আর কি, এই গবিনীটা মানে ইউরেটার। আর এটা হচ্ছে মূত্রনালী আর একটি মূত্র থলি। ঠিক আছে, আর এটা হচ্ছে শ্বসন অঙ্গের উপাদান, এগুলো তোমরা সব জানো। এরপর হচ্ছে আর কি আছে, অতি ক্ষতিকর পদার্থ নিষ্কাশিত, এটিপি সবই জানি, খুব ইজি। অভ্যন্তরীণ স্থিতাবস্থা রক্ষা করে, এটা শক্তি উৎপাদন। এখানে অক্সিজেনের প্রয়োজন হয়, এখানে অক্সিজেনের প্রয়োজন হয় না। থ্যাংক ইউ, বাই।